আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভাই। ঈদ কোথায় করলেন আব্দুল্লাহ ভাই? ঢাকায়। দেখে না, জি আমি তো ভাই। ফেনীতে করলাম। বাসায় যাননি? না, ছুটি ছাড়া ছুটি ছাড়া পাননি না এমনিতেই যাননি কোনটা? ছুটি অনলি 3 দিনের ছিল, এই জন্য যাইনি। ও, বুঝতে পারছি। এমনিতেই কেমন আছেন? সব মিলায় ভালো আছেন? আপনি ভালো আছেন না আব্দুল্লাহ ভাই? আছি ভাই। আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কাজের প্রেশার, পিক টাইম তো এজন্য কাজের প্রেশার প্রচুর। হুম। দিনে ক্লাস প্র্যাকটিস করতে পারছিলেন? করছি মোটামুটি, খুব বেশি না ভাই। আমার মোটামুটির মধ্যেও নাই ভাই এমন অবস্থা। যাই হোক, দেখেন হবে ইনশাল্লাহ। চাপ নেওয়ার কিছু না। হুম। 10 জন দেখছি পার্টিসিপেন্ট করছে। হুম। প্রথম দিন তো অনেকে ভুলে গেছি ঈদ করার চাপে যে আজকে ক্লাস আছে। না, ভুলে নাই, সবার মনে আছে, চলে আসবে টাইমলি। বাড়তে থাকবে কিছুক্ষণ পর, আসতে পারতে ম্যাডাম আসলে। 'ম্যাডামও চলে আসবে হয়তো বা একটু পরে। আছে তার 2 মিনিট 3 মিনিট। দিয়ে তাহলে বাসায় তো কুরবানিতে যাবেন নাকি একবারই? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, হ্যাঁ, চিন্তা ভাবনা আছে আর কি। দেখি, আমার ওইরকম একটা প্ল্যান আছে, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আব্দুল ভাই, কুয়ারার অ্যাকাউন্ট ওপেন করছিলেন, সাইন আপ করছিলেন? কুয়ারা গিটহাব আর কি যেন একটা কি ছিল না? ওয়ারারটা কি আমার যেন? হচ্ছে, আমার ল্যাপটপ থেকে হচ্ছিল না, যে কি যে প্রবলেম, হয়তো হটস্পট দিয়ে চালাচ্ছিলাম এই জন্য কি আহ, হ্যাঁ, আপনার গিটহাব না কি এটা না? দেখি গিটহাব। আপনার যদি হয়, ওয়াইফাইতে করে দেখি আজকে বা কালকে, তখন ম্যাডামকে জানাবো না হলে। ওরা চেষ্টা করেনি, গিটহাব না কি যেন, এটা ভুলে গেলাম। হ্যাঁ, গিটহাবই তো। চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি। পাজেল গুলা খেলতে পারিনি। জি। বিভিন্ন বিভিন্ন পাজেল পাজেল দিয়েছিল, যে ইগুলা গেমস গুলা হুম। খেলতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ওইগুলা, ওই হ্যাঁ, গেম। হ্যাঁ, বুঝছি। 2 বার না 3 বার দেখে ব্যর্থ হয়ে গেছি, আর চেষ্টাই করিনি যা। বুঝতে পারছি। ম্যাডাম তো মেসেঞ্জার গ্রুপে লিংক দিল দেখলাম, হুম। ক্লাস লিংক। এখনো কেউ এই করেনি, মাত্র 2 জন আর কি বাড়ছে, 12 জন হয়েছে। আমাকে হয়তো লিঙ্কে জয়েন করার পরে হয়তো বা অন্য অন্য কাজ করতেছে, কথা বলতেছে না তো অন্য কেউ, সবার তো দেখতেছে আনমিউট করা। হুম। আসসালামু আলাইকুম সবার, কেমন কাটলো ঈদ? সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কাটছে ভাই কোনো রকম, আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, ঝড় বৃষ্টির কি অবস্থা আপনাদের? কার কোন এলাকায়? আমার এখানে তো ইলেকট্রিসিটি নাই। ঝড় এবং বৃষ্টির জন্য কোন 4-5 ডিস্ট্রিক্ট? ঘন্টা হয়ে গেছে। গাজীপুর, কাপাসিয়া। না এখন আমরা পাইনি, হয়তো রাত 10টার পরে 11টার পরে পাবো। আমি ফেনীতে থাকি। ঢাকায় তো মানে যখন বৃষ্টি হয় তখন তো অফিস রুমে ছিলাম। পরে শুনলাম যে বাতাস টাতাস হয়েছে আর কি, বৃষ্টি হয়েছে এটা দেখছি। ওর বাতাস তো ইয়া করা হয় নাই, দেখা হয় নাই, শুনছি। ঢাকা থেকে 2-3 ঘন্টা পরে আমরা পাই, 3-4 ঘন্টা পরে ফেনীতে। এই না, হিসাবে এদের 5টা থেকে শুরু হয়েছে, মানে ঝড় এবং ওই টাইমে যে ওই টাইমে বৃষ্টি ওই মোটামুটি। 5টার দিকে আহ শুরু হয়েছে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে প্রায় 2-3 ঘন্টা। এই যে এখনো পর্যন্ত মানে ইলেকট্রিসিটির কোনো খবর নাই। না না, একবার মধ্যে ঢাকায় অতক্ষণ বৃষ্টি হয় না, আধা ঘন্টা মতো হলে হয়েছে কিন্তু। একবার দেখলাম খালি ইলেকট্রিসিটির লাইন দেওয়ার সাথে সাথে আবার বন্ধ করে দিচ্ছে। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। কি অবস্থা কেমন আপু, আছেন কেমন ম্যাম? আছেন? ঈদ কেমন কাটালেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো কেটেছে। আপনাদের কেমন ছিল বলেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আলহামদুলিল্লাহ। তো আহ 14 জন না, আমি তো লিংক দিলাম, হুম। অনেকে ভুলে গেছে কিনা ক্লাসের কথা। ঈদের আমার মনে হয় ভুলে গেছে। হ্যাঁ, ঈদের আমেজে যে সব ভুলে গেছে কিনা। যা ম্যাম তো। এমনিতেই ভালো আছেন, উম, শরীরের অবস্থা ভালো? হ্যাঁ হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো, সব এভরিথিং ইজ ওকে, সবকিছু ভালো, সুন্দর আছি, স্বাভাবিক ভালো আছি। তো আপনাদের প্র্যাকটিস কেমন হয়েছে বলেন তো? বন্ধের সময়টা কি কাজে লাগাতে পেরেছেন, বা প্র্যাকটিস বা প্রবলেম কি? চেষ্টা করেছি ম্যাম, যতটুকু মানে করা যায় আর কি। আমার তো মানে ঢাকায় ছুটি ছিল না, হ্যাঁ। তারপরে চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, গ্রেট। এখন ম্যাম আমার দুইটা ইয়া ছিল যে ম্যাম, যে নো ফলো আর ডু ফলো যদি একটু আবার আলোচনা করতেন, আমি এই দুইটা কিছু বুঝতেছি না। আচ্ছা, সেলিম রেজা ভাই মনে হয় কিছু বলছে, মাথায় থাকে। কিন্তু আসলে কিছুই শোনা যাচ্ছে না, মানে বেজে বেজে আসতেছে আর কি। Skype। ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, আপনার কোশ্চেন আমি পেয়েছি, আপনি বলেছেন নো ফলো অ্যান্ড ডু ফলোটা নিয়ে আরেকটু আপনাকে ক্লিয়ার করার জি জন্য। জি। আচ্ছা, এটা করবো। আর একটা বিষয় হচ্ছে ম্যাম, আমরা ব্লগ কমেন্টিং এ হুম আপনি যে আপনাদেরকে মানে কোডটা দিয়েছিলেন মানে এইচটিএমএল এর, হুম। ওইটা ছাড়া আপনার এমনি কমেন্ট যেভাবে করা যায় ওইভাবে কি আপনার ব্যাকলিঙ্কিং করা যায় না? এমনি কমেন্ট করে মানে নর্মালি একটা আমি লাইন লিখলাম। এমনি কমেন্টে আপনি লিংকটা জাস্ট ডিরেক্ট শেয়ার করে দিলেন, তাই না? পোস্টের ক্যাপশনে যেভাবে আমরা ইউজুয়ালি দেই, তাই তো? জি 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 জি, এটা কি করা যায় না? এটা আমি করতে পারি না, বাট আপনার কোড এই- দিয়ে আপনি যেভাবে শিখিয়েছিলেন যে আমাদের ওয়েবসাইটে এটা হ্যাঁ ব্যাকলিঙ্কিং হয়েছে, এটা আমি দেখেছি এটা হয়েছে কোড দিয়ে। হ্যাঁ। কিন্তু এমনি তো করতে পারি না, এটা কি করা যায় না? এখন ডিরেক্ট লিংক শেয়ার করলে এটা আপনার লিংক শেয়ার হবে, বাট এটাকে ব্যাকলিংক বলা হবে না। আচ্ছা আচ্ছা এটা ব্যাকলিংক হিসাবে কাউন্ট করা হবে না। আচ্ছা। ব্যাকলিংক মানে অবশ্যই আপনার লিংকটা ইনসার্টেড থাকতে হবে, এরকম ডিরেক্ট ওপেনলি শেয়ার করা যাবে না। আচ্ছা। মানে আমি ইনসার্টে লিঙ্কটা দিব কিন্তু কোনো কোডটা ইউজ না করে। না, কোড ইউজ না করে আপনি এই যে ফোরামে করা যাবে, ফোরামে যদি অপশন দেওয়া থাকে, আচ্ছা আচ্ছা। ইনসার্টিং অপশন থাকে, তাহলে আপনার কোড লাগবে না। ও, হ্যাঁ, অনেক ফোরাম সাইটে দেখবেন যে লিংক ইনসার্ট করার অপশন দিয়ে রাখছে, এমএস ওয়ার্ড ফাইলে যেরকম থাকে না উপরে অপশনটা, জি জি। ওরকম থাকবে। ওরকম থাকলে তাহলে আপনার কোড করতে হবে না, বাট ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে এরকম অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি কোড করে জেনারেট করে দিতে আচ্ছা আচ্ছা। হবে। আমি ওই সেটাই বলছি ম্যাম, যে আমি তো ট্রাই করছি আপনার না যে হবে না। বললে, হুম, একবার বলেছিলেন যে নিজের যে ওয়েবসাইট আমরা বানিয়েছি ওইটাতে হুম। দেখেন, ট্রাই করে হ্যাঁ দেখেন হ্যাঁ। ব্যাকলিংকটা হচ্ছে কিনা। আমার কোড দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু হুম। আমি এমনি নর্মালি ট্রাই করতেছিলাম ওইভাবে, না না, ওভাবে সেটা হবে না পারি ভাইয়া, নাই। ওভাবে হবে না। আচ্ছা আচ্ছা এটার মেথডই হচ্ছে আপনার এই ট্যাগ দিয়ে করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ আচ্ছা দিয়ে। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। আর আপনার যে কোশ্চেনটা বলেছিলেন ডু ফলো নো ফলো, তাই না? জি তো ডু বলতে ইউজুয়ালি পজিটিভ থিং বোঝাচ্ছে, নো ফলো বলতে তো নেগেটিভ থিং বোঝাচ্ছে, তাই না? জি তো এখন ব্যাকলিঙ্কিং এর ক্ষেত্রে আমরা তো ব্যাকলিঙ্ক করে ওটা ছেড়ে দিলাম, তাই না? ওই যে আপনি ব্লক কমেন্টিং করে আপনি ব্যাকলিঙ্ক করে দিয়ে দিলেন। জি জি। হ্যাঁ, এখন যদি আমি মাঝখানে ইউআরএল এর মাঝখানে যদি আমি একটা রিলেশন দিয়ে দেই নো ফলো,
ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রিলেশন দিয়ে দিলাম যেটা নো ফলো। যখন নো ফলো অ্যাট্রিবিউট হবে তখন এইটার সুবিধা অসুবিধা কি, আর যদি আমি নো ফলো অ্যাট্রিবিউট না দিয়ে ডিরেক্ট দেই সেক্ষেত্রে তো ওটা ডু ফলো হবে। সেটার বিষয় বা সুবিধা অসুবিধা কি সেটা বলি। যে ডু ফলো হবে আপনি যদি কোনো রিলেশন না দেন সেখানে, এবং রিলেশন যদি নো ফলো দেন সেটা নো ফলো বোঝাবে। তো যখন ডু ফলো ব্যাকলিঙ্কিং করা হয় তখন আপনি যেই ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করছেন বা যেই পেজের সাথে ব্যাকলিঙ্ক করছেন সেখান থেকে কিছু অদৃশ্য স্কোর, যেটাকে লিঙ্ক জুস বলা হয় আমাদের মার্কেটিং এর ভাষায়, লিঙ্ক জুস পাসিং হয়। আর আপনি যদি নো ফলো দেন লিঙ্ক জুসটা পাস হতে পারে না। সো এই লিঙ্ক জুস পাস হলে আর না হলে আমাদের কি সুবিধা অসুবিধা। যদি একটা ব্যাকলিঙ্কিং মানেই হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ব্যাকলিঙ্কিংটা। প্রত্যেকটা ব্যাকলিঙ্কিং আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং যখন আপনি ডু ফলো দিবেন তখন এক্সট্রা বুস্ট হবে আপনার ওই ব্যাকলিঙ্কিংটা। ঠিক আছে, আপনার ডোমেন অথরিটি বাড়তে, আপনার র্যাঙ্কিং লেভেল বাড়তে, আপনার রিচ বাড়তে সাহায্য করে ওই ডু ফলোটা। আর নো ফলো দিলে আপনার ব্যাকলিঙ্কিং হচ্ছে, আপনি ভিজিটর পাচ্ছেন, এবং একটা ব্যাকলিঙ্কিং এর কিন্তু একটা পাওয়ার আপনার ওয়েবসাইটে, এবং সেটাও কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ভালো। বাট ওই যে অদৃশ্য স্কোর বা লিঙ্ক জুস, যেটা একটা পাওয়ারফুল পেজ থেকে বা পাওয়ারফুল সাইট থেকে যে একটা লিঙ্ক জুস পাসিং হতো, ওইটা হবে না। দ্যাটস ইট। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন কি? জি জি ম্যাম, বুঝতে পারছি। আরো প্র্যাকটিস করতে হবে তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে এখন। হ্যাঁ, এটাও জাস্ট খালি কিছুই না, জাস্ট খালি এতটুকু জেনে রাখবেন যে আমার লিঙ্ক জুস পাস হচ্ছে ডু ফলোতে, আর নো ফলোতে পাস হচ্ছে না। দ্যাটস ইট। পাস এখন যদি কোনো ওয়েবসাইট আপনাকে না দেয় ডু ফলো, সেক্ষেত্রে তো আপনি জোর করে নিতে পারবেন না। বাট একটা ব্যাকলিঙ্কিং মানেই তো পাওয়ার আপনার কাছে। ব্যাকলিঙ্কিং মানেই হচ্ছে পাওয়ার। ম্যাম আর একটা ম্যাম লিঙ্কডইন নিয়ে একটা কোশ্চেন ছিল, যে কেউ তো আসে নাই মনে হয় এখনো। না, আসছে ভাইয়া, শুরু করে দিতে হবে আমাদের ক্লাস। ও আচ্ছা বলে আচ্ছা ফেলেন। আচ্ছা। আর লিঙ্কডইন যে কোশ্চেনটা হচ্ছে ম্যাম, আপনার ওই যে আপনি যে দেখেছেন যে ক্রিয়েট মোড অন থাকলে যদি কারোর সাথে আমি কানেকশন মানে কানেক্ট হই, তাহলে আপনার ওইটা মানে ফলোতেও অ্যাড হয়। ফলোয়ারেও অ্যাড হবে, হ্যাঁ, হ্যাঁ রাইট। হ্যাঁ। তো ম্যাম যদি কারোর সাথে আপনার কালকে আমি একজনকে, কালকে না গত পরশু দিন, ধরেন এমন একজনকে আমি দিয়েছি আপনার মানে ওখানে কানেকশন উনি অ্যাকসেপ্ট করবে না আমার এটা আমি জানি, বাট এমন আগে পছন্দ করে এমনি ভার্চুয়ালি, হুম হুম তো ওকে ফলো দিছে, কিন্তু ওটা তো আপনার কানেকশন অ্যাকসেপ্ট না করলে তো আপনার শুধু ফলোতেই থাকবে, বা মানে কানেকশন তো অ্যাড হবে না, হুম হুম এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, তার তার ফলোয়ার লিস্টে যাবে আপনি যদি তার সাথে হ্যাঁ, হ্যাঁ। ফলো রিকোয়েস্ট দেন। আর কানেকশন দিলে, রিকোয়েস্ট দিলে তো ওটা পেন্ডিং থাকে। জি জি, উনি যখন কানেকশনটা অ্যাকসেপ্ট যদি করে তাহলে আমার ফলোতে বা কানেকশন অ্যাড হবে, তাই না? জি জি জি, আপনার ফলোয়ার লিস্টে নাম্বারটা অ্যাড হবে, রাইট। জি জি, সে ঠিক যদি আছে। অ্যাকসেপ্ট করে। জি জি। আচ্ছা, আর ম্যাম, আরেকজন। কানেকশন মানে উইদাউট কানেকশন, মানে কানেকশন যদি না থাকে বা যদি কানেক্টটা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তো মেবি মেসেজ দেওয়া যায় না। কানেকশন অ্যাকসেপ্ট না করলে, হ্যাঁ, মেসেজ বাটনটা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, দেওয়া মেসেজ যায় না। আমি বাটনটা পাবেন না। দেখছিলাম তো মানে ওনাকে মেসেজ দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু না, উনি অ্যাকসেপ্ট না করলে, দেওয়া হ্যাঁ। দেওয়া যায়নি। পরে আবার একটা মানে একটা লিখে নোট লিখে একটা হুম, মেসেজ করছি, যদি হ্যাঁ। অ্যাকসেপ্ট করে। নোট লিখে রিকোয়েস্ট দিলে দেখা যায় যে ওইটা ভালো একটা আউটপুট আসে। যখন নোট লেখা থাকে আপনার পারপাসটা কি বা আপনি কে, সে আপনার প্রোফাইলে ভিজিট করা ছাড়াই আপনার নোটটা দেখে জেনে গেল যে আপনি কে এবং কোন পারপাসে আপনি তার সাথে জয়েন হতে চান, তাহলে দেখা যায় যে ইজিলি আপনার কানেকশন ব্যাক পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এক্সাম রেজাল্ট পাননি, রেজাল্ট যারা পাননি আমি মেসেঞ্জারে মেনশন করতে বলেছি, এবং যারা মেনশন করেছেন তাদের সবারটাই তো অ্যাড করার কথা। তারপরে যদি মিস হয়ে যায় এখন শেয়ার করে দেন, আমি দেখবো। অর্ডার নাম্বারটা অনলি, হ্যাঁ, অনলি অর্ডার নাম্বারটা দিলেই হবে। যারা নাম্বারটা পাননি, নাম্বারটা তো আশা করি সবাই সন্তুষ্ট নাম্বারে। সো আপনাদের ফাইনাল এক্সাম, যেটা ফাইনাল এক্সামের টপিক তেমন কিছুই থাকে না, যা দিয়েছেন তাই, আবার কিওয়ার্ড রিসার্চ থাকবে অ্যানাদার কিওয়ার্ডের উপরে। তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যেটা করেছেন, মানে সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করবেন তাদেরকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে পারফেক্ট বা এক্সপার্ট হইতে হবে। আপনি অর্গানিক মার্কেটিং করেন আর পেইড মার্কেটিং করেন, আপনার ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা লাগবে। দ্যাটস ওয়াই ওই টপিকটা আমি রাখি। আবার এগেইন পোস্ট ক্রিয়েট করতে দিব, বাট নট অনলি প্রোডাক্ট, সেখানে সার্ভিস, ব্লগ সাইট, ওয়েবসাইট এই টাইপের মিক্স আপ থাকবে। ঠিক আছে, আপনাকে যে জাস্ট অনলি প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট পাবেন তা কিন্তু না। আপনাদের এটা নিয়ে আমি এক্সপ্লেন করেছি, ওটা নিয়ে এখন আর এক্সপ্লেন করবো না।
তাহলে প্রোডাক্ট সার্ভিস ব্লগ রিলেটেড কন্টেন্ট থাকবে, সেগুলোকে আপনার ডিজাইন করতে হবে ফার্স্ট টার্ম এক্সামে যা করেছেন তা, সেকেন্ড টার্ম এক্সামে যেটা করেছেন সেইটা কাজও থাকবে কিওয়ার্ড রিসার্চ। অ্যান্ড আরেকটা বিষয় দিব যেটা এসইওর সাথে কানেক্টেড, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। এই তিনটা বিষয়ের উপরে আপনাদের এক্সাম হবে। আমি আগামী কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ কি অনেকটা সময় লেগে যায় আপনাদের এক্সামটা কমপ্লিট হতে, তারপর আবার আমাকে রিভিউ করতে, সেগুলো মার্কিং করতে, তাই না? তো যেহেতু নেক্সটে আমাদের যে টপিকগুলো আসবে ওটার সাথে কানেক্টেড কোনো বিষয় এক্সাম পেপারে থাকবে না। লাইক মনে করেন যে গুগল অ্যাডস দেখাবো আপনাদের, তারপরে আরো বেশ কিছু অ্যানালাইটিক্স এর পার্ট আছে, রিটার্গেটিং এর কিছু থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল কিছু পার্ট আছে। এগুলো যেহেতু এক্সাম পর্বে মানে আমাদের ফাইনাল এক্সাম পর্বে থাকছে না এই বিষয়গুলো, দ্যাটস ওয়াই আমি ফাইনাল এক্সামটা আপনাদের নিয়ে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা প্রিপেয়ার থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব এনি টাইম আপনাদের কোশ্চেন ডিটেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাম টাইমটা একটু বাড়াই দেন। বাড়িয়ে কত বলেন? আপনাদের যে বাড়াচ্ছি টাইম, যে সময় পাচ্ছেন আপনারা, আর আর ম্যাম কত বাড়াবো? ম্যাম কি ভিডিও দিবেন, মানে ভিডিও না, কন্টেন্টের ভিডিও না, ইমেজ কন্টেন্টই দিব। ইমেজ কন্টেন্ট, মানে ভিডিওতে তো মানে ওটা তো না পারাই ধরেন। না, আপনাদের তো যত সহজ করে করা যায় আপনাদের জন্য তত সহজ করে তো দিচ্ছি। আর ওই ম্যাম বললেন না যে মার্কস নিয়ে খুশি ম্যাম, আমার মানে এমনি ওই একাডেমিক এক্সাম, আমার এক্সাম মার্কস নিয়ে কোনো কিছু না, আমার তো মাথা ব্যথা নাই, আমি প্র্যাকটিস করতে পারতেছি না, কাজ হচ্ছে এখানে, এটা হচ্ছে বিষয়। সেটাই। আচ্ছা চানুদত্ত, দেখেন আপনি এবং এবং আপনারা আমাকে আরেক দিক দিয়ে কিভাবে ডিস্টার্ব করেছেন দেখেন, যে অনেকে একই ইয়া ইয়ে এক মিনিট। আচ্ছা, যেটা বিষয় যে আমি আপনাদেরকে বলেছি যে যাদের নাম্বার মিসিং আছে কি আমি এখানে লিখে দিয়েছি, যাদেরগুলো অ্যাক্সেস পাইনি আমি এখানে কিন্তু নোট করে দিয়েছি নো অ্যাক্সেস, যেমন এই যে ফাইলটাতে অ্যাক্সেস পাই না, এই ফাইলটাতে অ্যাক্সেস পাই নাই, তারপরে নো অ্যাক্সেস লিখে দিয়েছে। এবং আপনারা নাম্বারটা শেয়ার করার পরে আমি ট্রাই করেছি দুই একটা শেয়ার হওয়ার পরে আমি নাম দেখে চেক করে দিয়ে দেওয়ার জন্য। তারপরে এখানে আবার চেক না করে আপনারা আবার বারবার মেনশন করেছেন, এবং যে আমি আবার ওই অর্ডার নাম্বার কপি করে আবার আমার মেইল বক্স খোলো, তারপরে এই শিট ওপেন করি, মেইল বক্স ওপেন করি, করে দেখি নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এরকম বেশ কয়েকবারই হয়েছে। এবং দেখেন চানু দত্ত, আপনি অবশ্যই শেয়ার করেছেন এবং অবশ্যই আমি আপনাকে মেনশন করার কথা যে আপনার অ্যাক্সেস নাই। দেখেন আপনার অ্যাক্সেসটা নাই, এখন আপনার সামনেই তো আমি ওপেন করলাম, তাই না? অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছি, ঠিক আছে? সো এখন যদি আপনারা অ্যাক্সেস দেওয়াটা না পারেন, এখনো যদি আপনাদের অ্যাক্সেস দেওয়ার যদি প্রবলেম থাকে, তাহলে কিভাবে ক্লায়েন্টের সাথে ফাইল আদান প্রদান করবেন বলেন? এই যে নুরুন নাহার, আপনি বেশ কয়েকবার মেসেঞ্জারে আপনি শেয়ার করেছেন, বাট আপনি ফাইলে আর আসেননি। আমি যে অলওয়েজ যে আপনাদেরকে রিপ্লেতে জানাবো যে ডান বা আপনাদের ম্যাম নাম্বার আমি অ্যাড করেছি, এটা কোথায় দেওয়া হয়েছে সেটাই আমি বুঝতে পারছিলাম না। আপনাদের শীট তো দেওয়া আছে, আপনাদের এই শীটের লিংক দেওয়া আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স, মার্কস, তারপর টপিকের আপডেট এখানে তো আছে। এটা আপনি কারোর কাছে চাইলেই আপনার কাছে লিংকটা শেয়ার করে দিত, ঠিক আছে? সরি মিস। আচ্ছা, খায়রুল ইসলাম, দেখি আপনার কি অবস্থা। দেখেন খায়রুল ইসলাম, আপনার অ্যাক্সেস নাই, আমি আপনাকে নোট দিয়েছি, আই ডোন্ট নো যে আপনি অ্যাক্সেস দিয়েছেন অর নট, আমি এগেন চেক করছি। দেখেন আপনার অ্যাক্সেস নেই, স্টিল নো অ্যাক্সেস, ঠিক আছে? সেই অ্যাক্সেস গুলো যদি দিতে না পারেন কিভাবে হবে বলেন? ক্লায়েন্টকে কাজ জমা দিলেন বাট অ্যাক্সেস দিলেন না, তখন সে একটা কি করবে, ফাইবার একটা রিপোর্ট দিয়ে চলে যাবে বা একটা নেগেটিভ রিভিউ দিবে যে আমার কাজ ইনকমপ্লিট করে সে বা আমাকে অ্যাক্সেস দেয়নি। এটা সে বুঝবে না যে আপনি পারেন না, কারণ তারা তো জানে যে আমরা কাজ পারি, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি। তো আমরা যে পারি না বা জানি না এটা তো আর তারা জানে না। তো যখন যেটা দিব না ভাববে যে আমরা ইচ্ছাকৃত ভাবে কাজগুলো করেছি। সো এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখানে আপনি এখানে এনি ওয়ান উইথ থাকবে, আপনাদের এটা রেস্ট্রিক্টেড করা আছে দেখবেন, এখানে যেরকম রেস্ট্রিক্টেড করা আছে, বাট এটা রেস্ট্রিক্টেড না করে আপনারা দিবেন এনি ওয়ান উইথ দ্যাট লিঙ্ক। দেন এখানে আমাকে ভিউয়ার অ্যাক্সেস দিলেও হবে, নো প্রবলেম, বাট ক্লায়েন্টসদের ক্ষেত্রে এখানে ট্রাই করবেন এডিটর অ্যাক্সেস দিতে। এডিটর অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় ওই ফাইলে ওরা কাজ করে, বিভিন্ন আপডেট করে, এবং আপনার কাছে যেটা আপনি শেয়ার করেছিলেন সেটা ফাইলে যেয়ে ডাউনলোড করে ওই ফাইলটা রেখে দিবেন যেটা আপনি শেয়ার করেছিলেন,
ঠিক আছে, এবং ইউজুয়ালি ক্লায়েন্টদেরকে আমরা ডাউনলোড করে এই ফাইলটাই দিই, হ্যাঁ, মানে এক্সেল ফাইলটাই দিয়ে দেওয়া ট্রাই করি, কারণ ফাইবারে এই গুগলের ডক বা গুগল শিট ডিরেক্ট শেয়ার করা নিষেধ। বাট নিষেধ হওয়ার পরেও এই কাজ আমি অনেকবারই করেছি, প্রবলেম হয়নি, এখনো প্রায়ই করি, প্রবলেম হয় না। বাট আসলে এগুলো শেয়ার করা নিষেধ, বা তাদের গুরুত্বপূর্ণ, মানে খুব যে আহ কঠিনতম শাস্তি বা এটা যে খুব ওরা, বাট যেহেতু টার্মসে নিষেধ করা আছে, সেটা ছোট হোক আর বড় হোক, ভুল তো ভুলই, ছোট ভুল আর বড় ভুল, দেখা যাবে যে আপনি পানিশমেন্ট যখন দেওয়া হবে কোন ভুলের জন্য দেওয়া হবে এটা বড় বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এই ফাইলটাই ডাউনলোড করে ফাইলটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনাদের এই তিনজনেরই প্রবলেম, তাহলে তিনজন না, দুইজনের, খায়রুল ইসলাম এন্ড চানু দত্ত, আপনাদের ফাইলের লিঙ্কটা এগেন আমাকে শেয়ার, মানে ওটা শেয়ার করতে হবে না, জাস্ট খালি আপনাদের ফাইলে যাবেন, শেয়ারে যেয়ে এটা এনিওয়ান দিয়ে দেন আমাকে জাস্ট খালি মেসেঞ্জারে আবার জানাবেন উইথ অর্ডার নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের অফ পেজ এসি এর পার্টটা শেষ হয়েছিল আমাদের, তাই না? অফ পেজ এসি এর পার্ট শেষ হয়েছিল, আজকে আমরা দেখবো কিন্তু কোন পার্টটা দেখবো, আজকে আমরা টেকনিক্যাল অপটিমাইজেশন, মানে ওয়েবসাইটের টেকনিক্যাল এরর গুলো কিভাবে অপটিমাইজ করতে হয় সে বিষয়গুলো আমরা দেখবো। ঠিক আছে, সো টপিকে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে টেকনিক্যাল অডিট, মানে আমরা ওই যে ওয়েবসাইট অডিট যখন করেছি ওখানে কিন্তু আমাদের বিভিন্ন যে এরর গুলো দেখিয়েছে, ওর মধ্যে আপনি টেকনিক্যাল এরর গুলোকে আলাদা আলাদা করে আপনি নোট করতে পারেন বা অডিট করে দিতে পারেন, যেভাবে আমরা ফাইলটা সাজিয়েছিলাম বা রেডি করেছিলাম। তো টেকনিক্যাল অডিটের মধ্যে আপনি কি কি দেখাতে পারেন সেটা দেখবো, প্লাস আসলে কি ইউজুয়ালি আলোচনা বা কাজ করা হয় টেকনিক্যাল অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো জানবো আমরা। প্রথমত হচ্ছে টেকনিক্যাল এসইওর অনেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা। ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন নিয়ে কথা বলবো একটু পরে বা পরের স্লাইডে, যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, স্পিডটা ইউজুয়ালি কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা বোঝায়। লাইক একটা ব্লগ পেজে আমি ওপেন করলাম, বা আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাকে শেয়ার করলেন, আমি ওইটাতে ক্লিক করে ওপেন করলাম, তো ওইটাতে আমাকে রিচ করতে বা ওই পেজটা লোড হতে যে সময়টা নেয় সেটাই হচ্ছে কিন্তু ওই লোডিং টাইমটা কিন্তু ওয়েবসাইটের স্পিড বলা হয়। এবং যদি লোডিং টাইমটা বেশি থাকে সেটার অপটিমাইজেশনটাই হচ্ছে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন। ঠিক আছে, তো ইউজুয়ালি হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা যে কোনো পেজের লোডিং স্পিড যদি 2.5 সেকেন্ডসের মধ্যে হয় এটা মোটামুটি ভালো, অ্যান্ড 2 সেকেন্ডসের মধ্যে হলে এটা আরো সুপার ভালো। ঠিক আছে, অ্যান্ড যদি 3 সেকেন্ডস প্লাস হয় সেক্ষেত্রে এটা অপটিমাইজেশন করাটা বেটার, মানে 4 সেকেন্ডস হলে তো মাস্ট বি আপনাকে অপটিমাইজ করতে হবে, 3 সেকেন্ডস হলেও এটা মোটামুটি চলে, বাট আপনাকে আসলে বেটার পারফরমেন্সের জন্য আপনাকে আসলে বেটার সার্ভিস, বেটার পারফরমেন্স শো করার জন্য আপনার অডিয়েন্সের কাছে অবশ্যই 2.5 সেকেন্ডস এর মধ্যে আমাদের ওয়েব পেজগুলো অপটিমাইজ করে রাখাটা বেটার। তো এখন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে ভূমিকা পালন করে যে স্পিডটাকে কন্ট্রোলে রাখা, বা যে আমাদের যে রেগুলার যে স্পিড যেটা যে বললাম 2 সেকেন্ডস থেকে 2.5 সেকেন্ডস এর মধ্যে রাখা, তার জন্য যে যে বিষয়গুলো আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সার্ভার এন্ড হোস্টিং কনফিগারেশন। সার্ভার এন্ড হোস্টিং কনফিগারেশনে লাইক মনে করেন যে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই আপনাদেরকে, আমার একটা দোকান আছে, বা না দোকান না, এটা মনে করেন যে একটা গোডাউন বলে না, যে আমার দোকানের একটা গোডাউন আছে, এই গোডাউনের সাইজ হচ্ছে 500 স্কোয়ার ফিট। তো এখানে আমাকে ক্যাপাসিটি বা লিমিট হচ্ছে 5,000 পিস আমি জাস্ট টি শার্ট রাখতে পারবো, 5,000 পিস হচ্ছে আমি টি শার্ট রাখতে পারবো। সেক্ষেত্রে আমার মালের সংখ্যা একটু বেশি হওয়াতে আমি 5,000-এর জায়গায় আমি 6,000 টি শার্ট রাখতে চাচ্ছি, বা আমি রাখতেও পেরেছি। তো সেক্ষেত্রে যখন আপনি 5,000 ক্যাপাসিটির টি শার্ট যেখানে রাখা যায় সেখানে যখন আপনি 6,000 টি শার্ট রাখতে যাবেন, দেখা যাবে যে আপনি যে ফরম্যাটে সাজাতে চাচ্ছিলেন সে ফরম্যাটে সাজাতে পারছেন না। তারপরে যখন আপনি মালগুলো বের করতে যাচ্ছেন, আপনার আইটেম গুলো যখন আপনি বের করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বের করতে পারছেন না, বা আপনার ভিতরে আপনার দাঁড়ানোর স্পেস পাচ্ছেন না।
তাহলে এখানে কি আপনার ক্যাপাসিটিটা ক্রস করে গেল না? তো সার্ভে মানে হোস্টিং এর ক্ষেত্রেও তাই, হোস্টিং এর তো একটা লিমিট আছে। আপনি 5 GB হোস্টিং নেবেন না 10 GB না 50 GB না আনলিমিটেড হোস্টিং নেবেন, সে আপনার হোস্টিং যদি হয় আপনার কন্টেন্টের লেন্থের থেকে কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লোডিং স্পিডটা বেড়ে যায়। লাইক হচ্ছে আমি 5 GB হোস্টিং নিয়েছি, খুবই একটা স্মল অ্যামাউন্টের হোস্টিং, বাট আমি 500 কন্টেন্ট এখানে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে মারাত্মক লোডিং নিবে আপনার পেজগুলো ওপেন হতে, লোডিং স্পিডটা অনেক বেড়ে যাবে। তাহলে আপনার কনফিগারেশনটা হোস্টিং এর পারফেক্ট ম্যাচ হতে হবে উইথ ইয়োর প্রোডাক্টস অর পেজেস। মানে আপনার যদি সার্ভিস বেস পেজ হয় বা প্রোডাক্টের পেজ হয়, আপনার কত শত প্রোডাক্ট দিচ্ছেন, তারপর বেস করে আপনাকে একটা ভালো কনফিগারেশন হোস্টিং নিতে হবে। এবং সার্ভারটাও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে আসলে আপনি কোন সার্ভার বা কাদের সার্ভার ইউজ করছেন। লাইক আপনি বাংলাদেশে বিভিন্ন লোকাল সার্ভার যদি ইউজ করেন, দেখবেন যে প্রায়ই আপনার সাইট ডাউন থাকবে, লোডিং স্পিড ঝামেলা করবে। তো এক্ষেত্রে ইউজুয়ালি এই ধরনের ঝামেলাগুলো এড়াতে আমরা ভালো সুনামধন্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা সার্চ দিলে শুরুতে যেগুলো পাই সবগুলোই কিন্তু অনেক পপুলার এবং তাদের সার্ভিস খুবই ভালো। নেমচিপ, গোড্যাডি, ব্লুহোস্ট, হ্যাঁ, এগুলো যে টপে যে ওয়েবসাইট গুলো আসে, এদের সবারই কিন্তু সার্ভার সিস্টেম বা সার্ভার যেই ওদের যে সার্ভিসটা, এটা কিন্তু খুবই ভালো। তো এগুলো নিলে আপনার এই ধরনের চিন্তা করতে হবে না যে সার্ভার কোনো টাইমে ডাউন থাকবে বা অফ থাকবে। তো এটা কিন্তু বিজনেসের জন্য একটা ব্যাপক লস। একটা যে বিজনেসটা রানিং একটা বিজনেস বা ভালো আহ মানে তাদের রেগুলার ক্লায়েন্ট আছে, সেক্ষেত্রে যদি লোডিং স্পিডটা আহ যদি অনেক বেশি হয়ে থাকে ওই পেজগুলোর জন্য, প্রোডাক্টের জন্য, তখন দেখা যায় যে তাদের কাস্টমার গুলো হারায়, নতুন কাস্টমার হারাবে, প্লাস পুরনো কাস্টমারদের কাছে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। ঠিক আছে? সো সেক্ষেত্রে অবশ্যই ভালো সার্ভার এবং হোস্টিং এর কনফিগারেশনটা একটু ভালো লেভেলের হতে হবে। তাহলে এইটা একটা আমাদের আহ আহ, একটা একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। প্লাস এখানে আরো অনেকগুলো বেশ কিছু মেজর পয়েন্ট আছে যেগুলো নিয়ে আলোচনা করব এখনই, যে আর কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে টু কিপ ওয়েবসাইট স্পিড অপটিমাইজড। ওকে, সো এখানে দেন নেক্সট পয়েন্ট যেটা আছে, ইউজিং হাই কোয়ালিটি প্লাগইন। এখন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কাজের সুবিধার্থে আমাদের বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ইউজ করছি, তাই না? সো এই প্লাগইন গুলো আমি ইউজুয়ালি আপনাদের যে প্লাগইন গুলো শেয়ার করছি, যেমন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করছেন আপনারা, তারপরে আমাদের এই থিমের জন্য যে প্লাগইন গুলো, থিমটা কেমন পপুলার, থিমটা তো থিমের বিষয়টা আসবে, ওই যে লাইট ওয়েট থিম। আপনার থিমটা যদি লাইট ওয়েট হয়, সেক্ষেত্রে আপনার থিমের জন্য যেই পেজ বিল্ডার বা সাহায্যকারী প্লাগইন গুলো আছে সেগুলো লাইট ওয়েট হবে। এবং আহ এখানে বলা হচ্ছে হাই কোয়ালিটি। যেমন দেখা যায় যে আপনি একটা লো কোয়ালিটির থিম নিলেন, অবশ্যই তার প্লাগইনটা লো কোয়ালিটি ফুল হবে, এবং ওইটা ওই থিমে কাজ করার জন্য আরো যে সাজেস্টেড প্লাগইন গুলো আপনার প্রয়োজন হবে, সেক্ষেথে যদি আপনি সিলেক্টেড ক্ষেত্রে যদি লো কোয়ালিটির প্লাগইন অ্যাড করেন, সেটা আপনার লোডিং স্পিডের জন্য একটা কারণ হয়ে দাঁড়ায়। এবং আহ অতিরিক্ত মাত্রায় প্লাগইন যদি ইউজ করা হয়, যে লাইক আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইন অপটিমাইজেশন বা বিভিন্ন স্টেপে আপনাকে প্লাগইনের উপর ডিপেন্ড হয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখাচ্ছে আপনি অনেক প্লাগইন ইনস্টল করে ফেলেছেন। এটাও কিন্তু লোডিং স্পিডের জন্য দায়ী। লোডিং স্পিড বাড়ার জন্য কিন্তু দায়ী এই অতিরিক্ত পরিমাণে প্লাগইন এবং লো কোয়ালিটির প্লাগইন গুলো অ্যাড করাটা। তো প্লাগইনটা আমরা যখন অ্যাড করবো, আমরা ওটা রিভিউ গুলো দেখবো কেমন, তারপরে ইউজার কি পরিমাণ ইউজার এটা ইনস্টল করেছে, ইউজ করছে, সেটা দেখবো। এই জিনিসগুলো দেখে আমরা প্লাগইন গুলো অ্যাড করলে প্রবলেম নেই। অ্যান্ড ওই যে অতিরিক্ত মাত্রায় প্লাগইন আপনাকে ইউজ করতে হবে কিনা, তার জন্য হচ্ছে আপনাকে একটা পারফেক্ট থিম চুজ করতে হবে। যে থিমটা লাইট ওয়েট কখন হয়, যখন তাদের অনেক ফিচার্স তাদের থিমের সাথে তাদের পেজ বিল্ডার সাপোর্ট করতে পারে। হ্যাঁ, যেমন আপনাদের ওই যে স্টিকি হেডার, যেটা ফর এক্সাম্পল আমি যদি বলি, স্টিকি হেডারের জন্য কিন্তু আমি কোনো প্লাগইন অ্যাড করিনি, কারণ আমার কেডেন্স থিমে কিন্তু স্টিকি হেডার অপশনটা বা সিস্টেমটা তাদের পেজ বিল্ডারে আছে। বাট এরকম অনেক থিম পাবেন যেটাতে স্টিকি হেডার করার জন্য আপনাকে আলাদা প্লাগইন ইনস্টল করতে হচ্ছে। তাহলে আমার থিমটা তো লাইট ওয়েট হলো না। যখন ওই থিমে আমাদের কাজ করতে হলে, আমাদের ক্লায়েন্টসরা তো আসলে যা আছে তাই আপনি কপি পেস্ট করে একটা থিম দিয়ে দিবেন তা না, তাদের এটা কাস্টমাইজ করতে হয় তাদের নিডস অনুযায়ী।
সো সেই কাস্টমাইজেশনের জন্য দেখা যায় যে আপনার এক একটা স্টেপের জন্য আপনি হচ্ছে না ম্যানুয়ালি, তখন আপনাকে প্লাগ ইনের উপর ডিপেন্ড হয়ে কাজ করতে হয়। তাহলে থিমটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এই থিমটা আসলে আম, যখন কোনো ডেভেলপার ওয়েবসাইট বিল্ডিং বা ওয়েবসাইট কাস্টমাইজেশন তো আমাদের কাজ না, এটা ডেভেলপারের কাজ। সো ডেভেলপারের কিন্তু এই টেকনিক্যাল এসইওর পার্টগুলো মাথায় রেখে কাজ করা উচিত বা কাজ করতে হয়। সো এটা ডেভেলপারের কাজ। দেখা গেল যে একটা ডেভেলপার একটা থিম নিয়ে কাজ করেছে, বাট দেখা গেল যে সেটা লাইট ওয়েট না আপনার জন্য, তখন আপনি চাইলে কিন্তু থিমটা চেঞ্জ করতে পারবেন, বাট দেখা যায় যে আরো অনেক অ্যাডিশনাল কাজ অ্যাড হয়ে যায়। যেমন আমি আমার বেশ কিছু ক্লায়েন্টের থিম কিন্তু আমি নিজে চেঞ্জ করেছি, কারণ এত বাজে এবং অনেক ওল্ড ভার্সনের থিম, যে থিমগুলোর পপুলারিটি এখন অনেক লেস হয়ে গেছে। এই ওল্ড ভার্সনের থিমগুলোতে কাজ করতে গেলে দেখা যায় যে তারা যেভাবে চাচ্ছে ডিজাইনটা বা যে সিস্টেমে চাচ্ছে, তারা দেখা যায় যে রেফারেন্স সাইটে লিঙ্ক দিয়ে দিল, যে আমাকে এরকম করে দিবা বা এই পার্টটা যেন এরকম থাকে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই আপনি ওল্ড ভার্সনের থিম গুলোতে ওগুলো পাচ্ছেন না, অনেক প্লাগইন অ্যাড করতে হচ্ছে, প্লাগইন অ্যাড করতে যে আমার সাইটে লোডিং স্পিড বেড়ে যাচ্ছে, হ্যাঁ বা আমার স্টোরেজ ফিল আপ হয়ে যাচ্ছে যদি তার স্টোরেজ কম থাকে, কারণ প্লাগইনটাও তো আপনার স্টোরেজের একটা অংশ নিবে, তাই না? তো এই কারণে আমরা ট্রাই করব হচ্ছে একটা ভালো থিম, লাইট ওয়েট থিম নেওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের যত কম সংখ্যক প্লাগইন পারি আমরা ট্রাই করব ইউজ করার জন্য। যেটা না হলেই নয়, যে প্লাগইনটা সেগুলো তো অবশ্যই মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে, কারণ আমাদের কাজ অনেক কাজ সহজ করে দিচ্ছে আমাদের প্লাগইন গুলো, তাই না? এবং ওই প্লাগইন গুলো ছাড়া ওই কাজগুলো অনেক কাজ আছে, আবার প্লাগইন ছাড়াও আপনার হবে, বাট অনেক কাজ আছে যে আপনি প্লাগইন ছাড়া করা ইম্পসিবল, তাই না? মানে এসইওর কাজগুলো আপনাকে অবশ্যই প্লাগইনের হেল্প নিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট হব। ওকে, দেন আমাদের ইমেজগুলো অপটিমাইজ থাকতে হবে। দেখেন, আপনি যখন এইচডি ইমেজ অ্যাড দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ভালো রেজলিউশন ইমেজ যখন দিবেন, ফাইল সাইজ গুলো কিন্তু অনেক বেশি হয়ে যায়, এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি, তাই না? এবং তার জন্য আমরা টাইনি পিএনজি, এটা নিয়ে তার বলার নেই, টাইনি পিএনজিটা আমরা অ্যাড করব। এটা তো আপনাদের অ্যাড করা দেখিয়েছিলাম আশা করি, তাই না? দেখানো তো হয়েছে আমার জানা মতে, হয়নি কি? জি ম্যাডাম দেখানো হয়েছে এটা। হ্যাঁ, দেখানো হয়েছে। সো এই যে ম্যাম টাইনি পিএনজি তে এখন ইয়া চাচ্ছে, মানে প্রো চাচ্ছে, এটা তো হচ্ছে না এইভাবে। না, প্রো চাবে কখন আপু? যদি আপনি 500-র বেশি ইমেজ আপনি অপটিমাইজ করতে চান, তাহলে আপনাকে প্রো নিতে হবে, প্রোর জন্য তারা সাজেশন করবে। 500 তো হয়নি আমার, হয়তোবা কয়েকটা হয়েছে। ওটা তারপরে যখন আপনি যখন আপনি অ্যাড করবেন, তখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ওখানে কিন্তু অনেক বেশি সিলেক্ট করা থাকে, ওখানে আপনাকে 500 সিলেক্ট করে দিতে হবে। যদি 500-র বেশি সিলেক্ট করা থাকে তখন তো প্রোর জন্য দেখাবে, ঠিক আছে? ম্যাম আমি কয়েকটা পেরেছি ফ্রিতেই, পরে তারপরে এখন যখন আমি যাচ্ছি বলছে যে গিভ গিভ এ হ্যান্ড, মানে ওখানে গেলে প্রো ভার্সন এরকম প্রিমিয়াম আচ্ছা, দিতে ওইটা বলে আর কি। আপনার ওইটা আমি দেখবো যখন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস থাকবে, তখন এই যে এই ধরনের এগুলো নোট ডাউন করে রাখবেন, তখন এগুলো স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আচ্ছা ওকে, তো আমরা যেহেতু আমাদের অসংখ্য ইমেজ অ্যাড করতে হয়, ব্লগ রিলেটেড সাইট বলেন, প্রোডাক্ট রিলেটেড সাইট বলেন, অসংখ্য হাজার হাজার ইমেজেস আমাদের আপলোড করতে হবে। তো এত আম, আহ, যে ইমেজগুলো অ্যাড করবো, এগুলোর ফাইল সাইজ যখন অনেকগুলো মানে একটা ইমেজ তো আপনার কাছে মনে হবে যে এটা কিছুই না ফাইল সাইজ, যখন আপনি হাজার হাজার ইমেজের ফাইল সাইজ আপনি কাউন্ট করবেন, তখন দেখবেন যে এটা লার্জ অ্যামাউন্ট অফ আপনার ফাইল হয়ে গেছে ইমেজের জন্য। তখন কিন্তু এই যা কি করবে, আপনার হোস্টিংটা কাভার করবে না, হোস্টিংটা আপনার কমে আসবে, প্লাস হচ্ছে এই এত এত ফাইলের জন্য লোডিং স্পিডটা অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা টাইনি পিএনজিটা ইউজ করব। এটা আমাদের কয়েক গুণ কম্প্রেস করে দেবে আমাদের ইমেজগুলো কি করবে, কয়েক গুণ কম্প্রেস করে দিবেন। সো এটা একটা আমাদের প্র্যাকটিস, যেটা হচ্ছে স্পিডটা অপটিমাইজ করার জন্য। দেন একটা ইনস্টল করতে হবে ক্যাশিন প্লাগইন। বিভিন্ন ক্যাশ ফাইল জমে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপরে, ক্যাশিন ফাইলগুলো যেগুলো প্রয়োজন হয় না এগুলো রিমুভ করার জন্য ক্যাশিন প্লাগইন আমরা অ্যাড করতে পারি। বাট আমি আপনাদেরকে এমন একটা প্লাগইন অ্যাড করা দেখাবো, যেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজের জন্য, যে নাইট্রো প্যাক আর একটা আছে WP রকেট, দুটোই অনেক পপুলার প্লাগইন ফর ওয়েবসাইটের স্পিডটা তারা ম্যানুয়ালি অপটিমাইজ করে, এবং এখানে ওই ক্যাশ ফাইলগুলো ক্লিনিংও ওরা করে। সো এই যখন আমার নাইট্রো প্যাক বা হচ্ছে WP রকেট এই ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য আমরা
কোনো প্লাগইন অ্যাড করব, তখন আবার আপনি ক্যাশিন প্লাগইনটা অ্যাড করতে পারবেন না। তো এটা ক্যাশিন প্লাগইন বা ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার হয় এরকম একটা প্লাগইন আমরা অ্যাড করব কখন, যখন আমরা নাইট্রোপ্যাক বা ডাব্লিউপি রকেট এই টাইপের কোনো প্লাগইনের হেল্প না নিব তখন। তো ক্যাশ ফাইলগুলো ক্লিন রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ডোন্ট হোস্ট ভিডিওস। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভিডিওর ফাইলের হোস্ট আমরা হব না। দ্যাট মিনস আমাদের ওয়েবসাইটে, আর ওয়েবসাইটটাতে যাচ্ছি, ওয়েবসাইটে অল পোস্টে যে আমরা ভিডিও ফাইল আপলোড করতে পারি না, ম্যাম ইউটিউব কে দিতে হবে হোস্ট, আর হ্যাঁ ইউটিউব রাইট থেকে রাইট তারপরে রাইট, এমবেড করতে হবে লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ এমবেড করে দেবো আমরা ইউটিউবে, আমরা ওটা শেয়ার করব। লাইক হচ্ছে এখানে আমার এখানে আমার ভিডিওর অপশন কিন্তু আছে, এই যে ইউটিউব আছে, প্লাস আমি জাস্ট অনলি ভিডিও লিখে যদি সার্চ করি, দেখেন এখানে যে ভিডিওটা দিলেন এখানে আপলোড অপশন দেখাচ্ছে। এখান থেকে আপলোড করতে পারবেন কোন ভিডিওস গুলো, যে ভিডিওগুলো আপনার পিসিতে আছে সেই ভিডিওগুলো এখানে আপলোড করে আপনি শেয়ার করতে পারবেন, তাই না? কিন্তু এতে কি হবে, ওই ভিডিওর কিন্তু একটা স্পেস আছে না, একটা স্পেস নিবে না, 5 GB 4 GB বা একটা তো স্পেস নিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে হোস্টিং এর যে লিমিটটা কমে আসবে, প্লাস আপনার এই একটা ভারী ফাইল ভিডিওগুলো, এইচডি ভিডিওগুলো রেজুলেশন আরো বেশি হাই থাকবে, মিনিমাম 50 GB প্লাস থাকবে, এবং উইদিন 50 GB মধ্যে রাখতে হবে ভিডিও ফাইলগুলো যদি আপলোড করেন। এর বেশি তো দেওয়াই যাবে না, বাট এর মধ্যে রাখলেও তো যখন অনেক ভিডিও আপনি শত শত ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটের লোডিং স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, হোস্ট করবো হচ্ছে ইউটিউবকে, যে ইউটিউব করুক যা করার ওদের সার্ভারে বা ওদের ওখানে এটা আমার ভিডিওটা ইয়া থাকলো, মানে মেইন স্টোরেজটা বা হোস্টিং হবে হচ্ছে ইউটিউব। ওদের স্টোরেজ তো অ্যাভেলেবেল, তাই না? তার জন্য আমাকে পে করা লাগছে না, ওদের স্টোরেজের জন্য পেও করা লাগছে না, তখন আমরা ইউটিউব দেবো, এবং ইউটিউবের যে লিঙ্কটা আপনি এখানে এমবেড করে দিলে ওই ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের টেকনিক্যাল পার্টে। তো এখন আপনাদেরকে এটা দেখাবো যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের জন্য যে নাইট্রোপ্যাকটা কিভাবে আপনারা অ্যাড করবেন। ঠিক আছে? নাইট্রোপ্যাকটা কিভাবে আপনারা অ্যাড করবেন বা ইন্টিগ্রেট করবেন ওয়েবসাইটের সাথে সেটা দেখবো। নাইট্রোপ্যাকে অ্যাকাউন্ট ছিল, বাট ফায়ারফক্সে তো মেবি ওটা, আচ্ছা দেখি, নাইট্রোপ্যাক লগ ইন স্পিড দেখেন, নাইট্রোপ্যাক স্পিড অপটিমাইজেশন মেটা টাইটেল এটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা এখানে আপনাদেরকে সাইন ইন হবে না, আপনাদের হবে গেট স্টার্টেড। আমি দেখি সাইন ইন, আমার পাসওয়ার্ডটা আমার তো এগুলো মনে নেই, কারণ এখানে এখানে হচ্ছে নাইট্রোপ্যাক যে আপনি আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করাবেন, তা কিন্তু হবে না। ঠিক আছে? এখানে কিন্তু ক্লায়েন্টের জিমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে নাইট্রোপ্যাকে কি করতে হবে, ক্লায়েন্টের জিমেল অ্যাড্রেস দিয়ে আপনার হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাইট্রোপ্যাক, যদি করা না থাকে, এবং এটা বারবার ক্রিয়েট করতে হবে তা না, একবার করে দিবেন তাহলে হবে। আচ্ছা এখানে লগ ইন নিবে না। আচ্ছা আমি গেট স্টার্টেডে যাব, স্টার্টেডে গেলে তাহলে হচ্ছে আমাকে এখানে এটা কিন্তু ফ্রি অ্যান্ড প্রো বোথ ভার্সন আছে, দেখেন এখানে বিজনেস গ্রোথ স্কেল, এগুলো হচ্ছে ওদের যেই প্যাকেজ গুলো বা প্রাইসিং গুলো দেখাচ্ছে। যখন অনেক বেশি ভিজিটর থাকে কোনো ওয়েবসাইটে, যখন অনেক বেশি ভিজিটর থাকবে তখন প্রো নিতে হবে, কারণ দেখা যাবে যে অনেক বেশি ভিজিটর থাকলে বা অনেক বেশি পেজেস থাকলে কি করতে পারে না, অপটিমাইজ করতে পারে না এরা। এদের হচ্ছে দেখাচ্ছি ক্যাপাসিটিটা দেখাবে, ক্যাপাসিটিটা দেখাবে ওদের ড্যাশবোর্ডে গেলে। আচ্ছা এখন দেখেন আমি যখন গেট কন্টিনিউ উইথ গুগল দিয়েছে, দেওয়ার পরে হচ্ছে এখানে আমাকে ফার্স্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম এটা আপনার সাইটের নেমও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। ওয়েবসাইটের ইউআরএল বলতে হচ্ছে এই যে .com পর্যন্ত বা .org.net যতটুকু আছে মেইন ডোমেনটুকু আর কি। বিজনেস টাইপ, কি টাইপের বিজনেস, ই কমার্স, অ্যাফিলিয়েট বা কি টাইপের, প্রফেশনাল সার্ভিস হলে সার্ভিস, প্রোডাক্ট হলে প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন।
কান্ট্রি, দেন হচ্ছে ফোন নাম্বার অপশনাল, না দিলেও হবে, আমি কন্টিনিউ করছি। এখানে আপনার কিছু ইনফরমেশন নিল, দ্যাটস ইট। এবং হচ্ছে দেখেন এটা হচ্ছে নাইট্রোপ্যাকের ড্যাশবোর্ড, এবং হচ্ছে এই নাইট্রোপ্যাকের প্লাগইনটা আপনাকে যে হচ্ছে কোথায় ইনস্টল করতে হবে, আপনার ড্যাশবোর্ডে যে ইনস্টল করতে হবে, এবং এখানে আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। বিফোর দ্যাট আমি প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। প্লাগইন অ্যাড করা তো আমরা সবাই জানি, খুবই ইজি, তাই না? কোথায় অ্যাড নিউ প্লাগইন, এখানে জাস্ট সার্চ করেন লিখে নাইট্রোপ্যাক, এই যে এটা, ঠিক আছে। আপনারা কিভাবে চিনবেন? এই যে আইকনটা দেখে, এই যে আইকনটা দেখে চিনবেন যে এটা নাইট্রোপ্যাক। এটা আমি ইনস্টল করলাম, দেন এটা অ্যাক্টিভেট করে দেব, দেন এটারও একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, আপনার এই পাশে দেখতে পাবেন একটু পরে। যে নাইট্রোপ্যাক কোথায়, সেটিংসে চলে যাচ্ছি। এই যে এখন বলতেছে কানেক্ট করতে এই এই ওয়ার্ডপ্রেসের সাথে, আমার ড্যাশবোর্ডের সাথে এই নাইট্রোপ্যাকের এই ড্যাশবোর্ড বা আমার যে অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এটাকে আমি এখন ইন্টিগ্রেট করব। তো কানেক্ট টু নাইট্রোপ্যাক এটা দিলাম, দেন কন্টিনিউ উইথ গুগল দেখাবে, ওই অ্যাকাউন্টটা চাবে, ওই অ্যাকাউন্টটা আমার চাবে। আচ্ছা, এখন সাইটের ইউআরএল দিতে বলতেছে, এগেইন হচ্ছে আমি কি করব, আচ্ছা এটা হচ্ছে দেখা বলতেছে আগে আমাকে প্যাকেজটা সিলেক্ট করতে, যে আমি ফ্রি নিব কিনা। যদি ফ্রি নেই, ফ্রিটা যদি ইউজ করি তাহলে 5K পেজ 5K পেজ ভিউ করতে পারবে, এবং এটাতে হচ্ছে 50K পেজ ভিউজ, মানে হচ্ছে 5K পেজ হচ্ছে আপনার ওইটা অপটিমাইজ করতে পারবে, এবং এটা 50K প্লাস পেজ অপটিমাইজ করতে পারবে। যদি ক্লায়েন্টের বাজেট থাকে, সে যদি বাজেট দেয়, এখানে আরো প্ল্যান আছে, দেন আমরা এটা পারচেস করবো। আদারওয়াইজ ফ্রিতে আমরা আপাতত কাজ করি। আমাদের সাইটের প্ল্যাটফর্মটা হচ্ছে আন্ডার ওয়ার্ডপ্রেস, এন্ড সাইটের নেমটা এখানে আপনি দিবেন, বা ডিফল্টে যেটা নিয়েছে সেটা থাকবে। আমাকে ইউআরএলটা দিতে হচ্ছে না, কারণ আমি যখন এখানে মানে এই যে এখানে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম তখন আমি ইউআরএলটা দিয়ে দিয়েছি। আহা, চলে গেল। আচ্ছা, ফ্রি, দেন হচ্ছে আমি অ্যাডে ক্লিক করব। আপনাকে কিছুই করতে হবে না, তারা সেটিং করে দেবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে দেন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, এই যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। দেখেন তারা অলরেডি হচ্ছে এখানে কিছু সেটিং আছে, কিছু দাঁড়ান, আমাদের যে প্ল্যানটা দেখাচ্ছে, আমরা কোন প্ল্যানটা ইউজ করতেছি, ডিসকানেক্ট করতে চাইলে এখানে ডিসকানেক্ট করা যায়। এন্ড এখানে ক্যাশ ওয়ার্ম আপ, এই যে, এবং অনেকে যদি ক্যাশ ইন প্লাগ ইন অ্যাড থাকে, এখানে একটা এরর দেখাবে। এই যে দেখেন আমার এটা গ্রিন মার্ক দেখাচ্ছে, তাই না? তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি ক্যাশ ইন প্লাগ ইন কোনো থাকে, কারণ ডিফল্টে কিন্তু ক্যাশ প্লাগ ইন বিভিন্ন অ্যাড থাকে, যদি ওটা থেকে থাকে রেড মার্ক পাবেন, তখন কিন্তু ওই ক্যাশ প্লাগ ইনটা আপনাকে রিমুভ করে নিতে হবে। ক্যাশ ওয়ার্ম আপটা অন করে দেবেন। হুম, দেন হচ্ছে পার্স ক্যাশ, এটা দিলে দেন হচ্ছে হুম, এখন আমি এটার আমার ড্যাশবোর্ডটাতে চলে যাচ্ছি। এটা কি এমন দেখাচ্ছে কেন? রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এটা, আচ্ছা দেখেন দেখাচ্ছে যে টোটাল পেজ আমার পাওয়া গেছে দুটো, এবং দুটোই তারা দেখেন ইনস্ট্যান্টলি অপটিমাইজ করে দিয়েছে। দুটো পেজই অপটিমাইজ করে, যখন শত শত হাজার হাজার পেজ থাকবে তখন কিন্তু এটা অনেকটা সময় নেবে, এবং টাইম ডিউরেশনটা এখানে দেখাবে যে আমার পেজটা অপটিমাইজ হচ্ছে। যদি কোনো পেজ তারা অপটিমাইজ করতে না পারে, ফেল দেখাবে, লাইক আপনার আম, অনেক অসংখ্য নাম্বার অফ পেজেস আছে, তখন তারা অপটিমাইজ করতে পারছে না, তখন এখানে ফেল্ডের সংখ্যা দেখাবে। ঠিক আছে, এখানে আপনার আপডেট করতে পারবেন, হ্যাঁ আপডেট করতে পারবেন হচ্ছে সাবস্ক্রিপশন প্যাকেজটা। তাহলে এটা আপনার ক্যাশ সাইজ, এই যে ক্যাশ ফাইলের সাইজটা দেখাচ্ছে এখানে। তো এখানে আপনি এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন, এই ড্যাশবোর্ডে আপনার এই আপডেট গুলো দেখাবে। ঠিক আছে, সো এটা দেখা যাচ্ছে যে আম, অনেক সময় অ্যাড করা থাকে ক্লায়েন্টদের ওয়েবসাইটে, আবার অনেক সময় তারা অ্যাড করতে বলে, বা যদি আপনার অপটিমাইজেশনের জন্য বেসিক্যালি বলে, তাহলে এই নাইট্রোপ্যাক এন্ড ডাব্লিউপি রকেট নামে একটা আছে, ওটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন, অলমোস্ট সেম টাইপ। ঠিক আছে, দুটো অলমোস্ট হচ্ছে এই যে ডাব্লিউপি, এই দুটোই হচ্ছে পপুলার। এই যে আইকনটা জাস্ট চিনে রাখেন, দুটোই হচ্ছে অনেকটা পপুলার। ঠিক আছে, তো এতক্ষণ যা আলোচনা করলাম এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর স্পিড অপটিমাইজেশনের কাজ, যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে বা যেগুলোর উপর ফোকাস করতে হবে একটু স্পিড। আওয়ার ওয়েবসাইটের অপটিমাইজেশনটা যদি আমরা স্পিডটা যদি অপটিমাইজ করতে চাই, তাহলে এই বিষয়গুলোর উপর আপনার ফোকাস রাখতে হবে, এতক্ষণ যা আলোচনা হলো। বাট টেকনিক্যাল এসইওতে আর কি কি
বিষয় নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আর কি কি বিষয় নিয়ে কাজ করা হয়? যেমন মোবাইল ইউজিবিলিটি, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা, আমরা যখন ওয়েবসাইটে যখন মনে আছে না আপনাদের যে অল ডিভাইস ফ্রেন্ডলি একটা অপশন দেখিয়েছিলাম আপনাদের, যখন আপনি হেডার আপলোড করছেন, লোগো আপলোড করছেন, মেনুস চেঞ্জ করছেন, তখন কিন্তু আপনার মোবাইল, ট্যাবলেট অ্যান্ড হচ্ছে ডেস্কটপ, তিনটা মেথডেই কিভাবে আপনি কাজ করতে পারেন, সেখানে কিন্তু এখানে আপনার অপশনগুলো ছিল যে তিনটা মেথডে হচ্ছে আপনি কাস্টমাইজ যায়, তিনটা মেথডে কিভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি অপটিমাইজ করবেন, এখানে কিন্তু অপশনটা ছিল। এবং এটা যখন আসলে ইউজুয়ালি ডেভেলপাররাই কাজগুলো করে, তখন তাদেরকে ওইরকম ক্লায়েন্টদেরকে বলতে হয় যে আমারটা মোবাইল, আমার ওয়েবসাইটের জন্য রেসপন্সিভ হয়। রেসপন্সিভ দ্যাট মিনস হচ্ছে আপনার অল ডিভাইস ফ্রেন্ডলি, এবং এখানে অবশ্যই মোবাইল ডিভাইস ফ্রেন্ডলি হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে মোস্ট অফ দা ইউজার হচ্ছে আসে ফ্রম মোবাইল, ঠিক আছে? মোবাইল ডিভাইস ইউজার বেশি হয় কোনো বেশ কিছু কন্টেন্টে, এবং অন এভারেজ দেখা গেলে যে 50-50, ডেস্কটপ মোবাইল কিন্তু অলমোস্ট 50-50 অনেক সময় থাকে। বাট মোস্ট অফ দা অডিয়েন্স দেখা যায় যে কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে মোবাইল ডিভাইস ইউজার বেশি হয়। সো আমাদের ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি কিনা বা রেসপন্সিভ কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। যদি এটা না থাকে, তখন এটার জন্য ক্লায়েন্টকে তখন সাজেশন দিতে হয় আমাদেরকে। যেমন এই যে এখানে ডেস্কটপ, এখানে ট্যাবলেট আর মোবাইল প্রিভিউ, তাই না? ট্যাবলেট আর মোবাইল প্রিভিউ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ডেস্কটপ প্রিভিউ দেখা যাচ্ছে। এবং এটা একটা আপনার চেকিং এর আরেকটা ইয়ে আছে, যেমন আপনি এখানে ইন্সপেক্টে গেলে, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে গেলে দেখেন এখানে আপনার মোবাইল প্রিভিউটা দেখাচ্ছে, ঠিক আছে? আপনার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা দেখবেন, এভাবে চেক করবেন। রাইট বাটনে ক্লিক করে দেন ইন্সপেক্টে আসলে দেখেন যে ইশিকনটা কাটা পড়লো কিনা, টাইটেলটা পারফেক্ট জায়গা আছে কিনা, নামগুলো ঠিকঠাক আছে কিনা। দেখেন মোবাইলে কিন্তু এগুলো রেসপন্সিভ করা লাগছে, এটা যে অটোমেটিক্যালি আমার ডেস্কটপে যে ডিজাইন করেছে ওটার সাথে ম্যাচ করে হয়ে গেছে তা না। কিছু কিছু বিষয় যে ম্যাচ করে নেয়, অনেক কিছু আছে ম্যাচ হয় না, তখন কিন্তু এগুলো রেসপন্সিভ করা লাগে। সো এই বিষয়গুলো চেকিং হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর একটা পার্ট, ঠিক আছে? এবং টেকনিক্যাল আমাদের যে ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই প্রত্যেকটা কাজ বা অ্যাক্টিভিটি কিন্তু আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা হয়। লাইক আপনার মোবাইল কোথায় মোবাইল ইউজিবিলিটি না, বা এটা এই মেথড করা হয়নি, বা আপনার রেসপন্সিভ করা হয়নি আপনার ওয়েবসাইটটা, এটাও কিন্তু আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কিন্তু এটা কাউন্ট করা হয় যে না, আপনার তাহলে একটা র্যাঙ্কিং এর একটা স্কোর থেকে আপনি কি করলেন, আপনি এখানে কমে আছেন, মানে অন্যদের থেকে আপনি পিছিয়ে আছেন একটা স্কোরের দিকে হলে। তারপরে আপনার সাইটের স্ট্রাকচার, নেভিগেশন, এই বিষয়গুলো দেখতে হয় যে আপনার সাইটের স্ট্রাকচারটা, এটা আমি কিন্তু আগেও বলেছি যখন আমাদের ওয়েবসাইট নিয়ে ক্লাস হয়েছিল, যে ওয়েবসাইটের আপনার স্ট্রাকচার, ডিজাইন, কেমন থিম আপনি ইউজ করলেন, এইটারও এই বিষয়গুলো দেখে কিন্তু টেকনিক্যাল এসইওতে যে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? এবং এগুলো হচ্ছে একটা বিজনেসের বিগিনিং প্রসেস। যখন আমার ওয়েবসাইটটা আমি আসবো অনলাইনে নিয়ে, আমার বিজনেসটা যখন আমি অনলাইনে আসবো, ওয়েবসাইট ডিজাইন করার আগে, ওয়েবসাইট বিল্ডিং করার আগে আমার এই সকল বিষয় প্ল্যানিং করে নামতে হবে। কারণ আপনি এটা পরবর্তীতে যখন আবার আপনি এই কাজগুলো করতে যাবেন, আমার থিমটা লাইট ওয়েট না, বা আমার স্ট্রাকচারটা ঠিক নেই, যখন এই জিনিসগুলো আপনারা ফিক্স করতে যাবেন, তখন কিন্তু দেখা যাবে যে এক্সট্রা কস্টিং পড়ে যাবে, এক্সট্রা খাটনি, এক্সট্রা টাইম ওয়েস্ট হবে, তাই না? তো এই প্ল্যানিং গুলো শুরুতেই করতে হয়। দেন ইউআরএল স্ট্রাকচার, ইউআরএলটা প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা পেজের কিন্তু একটা আলাদা ইউআরএল আছে, তাই না? যেমন এখানে ishikun.com এর কোর্সের পেজ, এবং এটা কোন কোর্সের পেজ? ডিজিটাল মার্কেটিং। সো আপনি যদি এই পেজটা নাও দেখেন, আপনাকে যদি আমি লিঙ্কটা পাঠাই, লিঙ্কটা দেখে আপনি বুঝতে পারবেন না যে আমি কিসের লিঙ্ক পাঠিয়েছি। বোঝা যাবে না যাবে না বলেন? যে আমি এখানে আপনাকে পেজটা প্রিভিউ করার আগে আপনি লিংক দেখবেন। অনেক আছে না মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অনেকে অনেক সময় অনেক আপনার আননোন ইয়া থেকে লিংক আসে না, অনেক হিবিজিবি লিংক, যেটা কি আছে একটু দেখে ক্লিক করে ফেলেন, তখন দেখা যায় যে ফিশিং লিংক দিয়ে রাখছে, তাই না? তো আমরা কিন্তু এখানে লিঙ্কটা আগে রিড করি, তাই না, যে লিঙ্কে আসলে কি বলা আছে। আপনার এই পেজ আপনার পেজটা যে বিষয়ে ইনফরমেশন দেওয়া আছে সেটাই আপনার লিঙ্কে বোঝা যাবে। যেমন এটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, এই পেজে আমি লিঙ্ক দেখে বুঝতেছি। এবং ইউজুয়ালি লিঙ্কটা কিন্তু আপনি যদি সেট আপ না করেন, এটা কিন্তু একটা আগলি লিঙ্ক বা আগলি ইউআরএল হয়ে থাকবে, একটা হিবিজিবি অনেক লম্বা লিঙ্ক থাকবে। বাট এইটা আমরা শুরুতে এই কাজটা করেছিলাম, মনে আছে?
সেটিংসে যে আমরা কি করেছিলাম, কার মনে আছে? সেটিংস, দেন হচ্ছে পারমালিঙ্কসে যে আমরা কি করেছিলাম, পোস্ট নেম সেট করে দিয়েছিলাম। এছাড়াও এডিট স্নাইপেটে যে আমরা কিন্তু এই লিঙ্কটাকে আবার আমরা আরো চাইলে আরো অপটিমাইজ করতে পারি, তাই না? তাহলে এটা যদি অপটিমাইজ না থাকে, দেখবেন অনেক প্রোডাক্টের ইউআরএল অনেক লং থাকে, তাহলে এটা কিন্তু আপনার টেকনিক্যাল এসইওর একটা ইস্যু বা পার্ট। এটা টেকনিক্যাল এসইও ইস্যু হিসেবে কাউন্ট করা হবে, বুঝতে পেরেছেন? টেকনিক্যাল এসইও ইস্যু হিসেবে কাউন্ট করা হবে যদি আপনার ইউআরএলটা অপটিমাইজ না থাকে। এটা একটা আগলি ইউআরএল দেখায়, অনেক হিবিজিবি একটা লিঙ্ক থাকে, ঠিক আছে? দেন হচ্ছে HTTPS এন্ড সিকিউরিটি, হ্যাঁ এটা নিয়ে বলা হয়েছে মেবি। আমাদের ওয়েবসাইটের যে প্রোটোকলগুলো আছে, এটার মিনিং তো আমরা বুঝি এখন, তাই না? HTTPS দ্যাট মিনস এটা একটা সিকিউরড ওয়েবসাইট। একটা সিকিউরড ওয়েবসাইটে তারা SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই তারা HTTPS অর এটার সাথে www.https থাকতে পারতো, তাই না? তাহলে এটা যেহেতু সিকিউরড ওয়েবসাইট, সো এই কারণে তারা এই প্রোটোকলটা পেয়েছে। তো অনেক যদি কোনো ওয়েবসাইটে এরকম হয় যে এই প্রোটোকলটা নেই, তাহলে এটা ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে তোমরা SSL সার্টিফিকেটটা ইনস্টল করো টু মোর প্রোটেক্ট ইউর সাইট। অ্যান্ড সাইটটা প্রোটেক্ট হবে, আপনার অডিয়েন্সরা বা ভিজিটররা হচ্ছে ট্রাস্ট পাবে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে। অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় যেটা, যে এইটা ওই যে র্যাঙ্কিং ফ্যাক্টর, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা টাস্কে হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। তো এসইওর একটা পার্ট যদি আপনার মিসিং থাকে, অবশ্যই আপনি অন্যদের থেকে পিছিয়ে আছেন, যারা এসএসএল টা অ্যাড করেছে তাদের থেকে আপনি পিছিয়ে আছেন, তাই না? তো এটা অ্যাড আছে কিনা এটা দেখবো। এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট, এটা আমরা দেখবো। পেজ স্পিড ইনসাইট, আচ্ছা ওই যে পেজের স্পিড গুলো আর কি, ওই টোটাল, এটা তো টোটাল ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতেছে নাইট্রো প্যাকটা, তাই না? এন্ড প্রত্যেকটা পেজের স্পিড অপটিমাইজ কিভাবে হবে, ওই যে আপনার ইমেজ, কন্টেন্ট, প্লাগইন এগুলো দ্বারা অপটিমাইজ হবে। এবং এটা পেজ স্পিড ইনসাইড একটা যে আমাদের ওয়েবসাইট আছে, ওখানে গেলে আমরা এটা আমরা ক্যালকুলেটও করতে পারবো যে আমাদের পেজের স্পিডটা কত। মনে আছে না, আমরা অডিটের সময় দেখিয়েছিলাম, ওখানে যে আগে আপনি ওয়েবসাইটের ওইটা ক্যালকুলেট করে নেবেন মেইন ডোমেনটা দিয়ে, যে আমার স্পিডটা ঠিকঠাক আছে কিনা। যদি কম থাকে তখন এগুলো নিয়ে কাজ করতে হবে। তখন আমরা এই বিষয়গুলো দেখবো যে এগুলো তার ঠিক আছে কিনা, ওকে কিনা, HTTPS আছে কিনা, ইউআরএল গুলো স্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা, ইউআরএল স্ট্রাকচার লং না শর্ট বা অপটিমাইজড কিনা, এটা তো আমাদের অডিটেই দেখাচ্ছে। এগুলো তখন আমরা চেক করব বা অডিট করব, ঠিক আছে? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে জি হচ্ছে না নাকি? তেমন কঠিন কিছুই না, জাস্ট খালি কাজগুলো যদি আমরা সিস্টেমেটিক্যালি করতে পারি, প্রত্যেকটা স্টেপ যদি আমরা সিস্টেমেটিক্যালি করতে পারি, দেখা যাবে এটা অটোমেটিকলি আপনার হয়ে গেছে, বা এটা আপনার প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা এটা আমার একটু ঝামেলা করতেছে, আপডেট চাচ্ছে শুধু। আচ্ছা এখানে আরো বেশ কিছু বিষয় আছে, কোথায় গেল? আচ্ছা এখানে আরেকটা স্কিমা মার্কআপ এন্ড স্ট্রাকচার ডেটা। আচ্ছা স্কিমা মার্কআপটা কি? স্কিমা মার্কআপ হচ্ছে কিছুই না, একটা প্লাগইনের মাধ্যমে আপনাকে স্কিমা মার্কআপ আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। এবং এটা কেন করবেন, স্কিমা মার্কআপ কেন করা প্রয়োজন? এটা করার প্রয়োজন এজন্যই, আমরা কি করেছিলাম, কত নাম্বার ক্লাসের ক্লাস নাম্বার তো মনে করতে পারবো না, যেটা আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছিলাম, মনে আছে? আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছিলাম কেন? যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো গুগল যেন দেখে যে কোথায় কি কন্টেন্ট আছে, কন্টেন্টের কোয়ালিটি, কয়টা ব্যাকলিঙ্কিং, হ্যাঁ সব তথ্য গুগলের কাছে যেন ঠিকঠাক ভাবে সে পৌঁছাতে পারে। দ্যাটস ওয়াই আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছি। অ্যান্ড গুগলকে আমাদের সাইট সম্পর্কে ইনফর্ম করে সাইট ম্যাপ। অ্যান্ড এই স্ক্যামা মার্কআপ যেটা করে, যে আরো ইনডেপথ বা আরো বেটার ইনফরমেশন দেয় আমাদের সাইট সম্পর্কে টু গুগল। যখন গুগল আমাদের সাইট সম্পর্কে আরো নিখুঁত ইনফরমেশন পায়, তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের রাইট কিওয়ার্ড দ্বারা রাইট প্লেসে আমাদেরকে শো করাতে পারে, ঠিক আছে? এবং যখন কোনো ভিজিটর
যখন কোনো ভিজিটর সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবে এবং স্কেমা মার্কআপ যদি আপনার সাইটে অ্যাড থাকে, তাহলে আপনার সাইট সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দেখায় এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, যেন ওই ওই ইউআরএলটাতে আপনার ভিজিটররা ক্লিক করে লিংক মানে ওই ভিজিট করে। সেটা কিভাবে আমি আরেকটু দেখাই, যেমন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখায়। এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, বেস্ট ফুড নিয়ার মি। আচ্ছা দেখেন, আমি একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করব সার্চ ইঞ্জিনে, স্ক্যামা মার্কআপ অ্যাড করা থাকলে যে তখন গুগল আরো ভালোভাবে আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে যে হ্যাঁ, সে হচ্ছে ফুড স্টোর বা ফুড নিয়ে আমার ওয়েবসাইটে কন্টেন্ট আছে বা এই রিলেটেড তথ্য আমার সাইটে আছে। এটা তখন গুগল খুব ভালোভাবে বা সার্চ ইঞ্জিন আরো খুব ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে? এবং যখন এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমি একজন অ্যাজ আ ভিজিটর হিসেবে যখন আমি এখানে সার্চ করব, যেমন এই সাইটটাতে স্কেমা মার্কআপ আছে আমার মনে হচ্ছে, এটাও চেক করা যায়। যখন আমি সার্চ করব, সার্চ করার পরে যখন সার্চ করার পরে যদি দেখি যে এই ওয়েবসাইটটাতে রেটিং দেখা যাচ্ছে, তার মানে এখানে মানুষজন যায় এই ফুড স্টোরটাতে, তাই না? যখন রেটিং দেবো তার মানে সে গুগল নিজে এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে আমার কাছে আর একটু বেটার ওয়েতে দেন অ্যানাদার ওয়েবসাইট গুলোর থেকে। দেখেন অন্য ওয়েবসাইট গুলোর থেকে অন্য যেই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বা যে ইনফরমেশন গুলো ওরা দিয়েছে এখানে, এর থেকে এরা একটু বেটার ভাবে দেখাচ্ছে না? যেমন এখানে ইমেজ আছে, তাই না? এগুলোতে ইমেজ আছে, এই যে এখানে ইমেজ আছে, এদের এখানে কি ইমেজ আছে? আবার এখানে রেটিং দেখাচ্ছে, অন্যগুলোতে কি রেটিং দেখাচ্ছে? দেখাচ্ছে না। তো এগুলো যখন মার্কআপ আপনি অ্যাড করে দিবেন, তখন আর একটু বেটার ভাবে আপনার সার্চ রেজাল্টটা দেখাবে এবং অডিয়েন্সটা যদিও আপনারটা 2-3 নাম্বার সিরিয়ালে থাকলেও দেখা যাবে যে এইটাতে ইন্টারেস্ট ফিল করবে, কারণ এটা একটা মিডিয়া ফাইল দেখতেছে, একটা 5 স্টার রেটিং দেখতেছে, দেখে কিন্তু এটাতে ইউজুয়ালি ক্লিক করে দিবে। তো এটা আপনাকে রিপ্রেজেন্ট করবে অন্য ওয়েবসাইট গুলোর থেকে একটু ভালোভাবে সার্চ ইঞ্জিন, এবং সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের সম্পর্কে আরেকটু ডিটেল ইনফরমেশনও পাবে যে না, ওর ওয়েবসাইটে এইটা নিয়ে আমাকে সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, তাই না? সেটা অ্যানালাইসিস করে ফেলেছে যে না, ফুড স্টোর রিলেটেড কন্টেন্ট আছে বা আমার ওয়েবসাইট এই রিলেটেড সার্ভিস দেয়, সেটা খুব ইজিলি সে এখান থেকে ফাইন্ড আউট করতে পারে তার ডেটাবেস থেকে, ঠিক আছে? এটা এখন দেখাবো কিভাবে সেট আপ করবেন। ওকে, সো এখন প্লাগ ইন অ্যাড করবো। অ্যাড নিউতে চলে যাবেন, স্কিমা লিখে সার্চ করেন। স্কিমা স্কিমা অল ইন ওয়ান এরকম টাইপের একটা আছে, স্কিমা অল ইন ওয়ান। এই যে রকেটের আইকনটা দেখে চিনবেন, গ্রিন কালার। এটা মোটামুটি ভালো, এদের রিভিউ টিভিউ গুলো যদি দেখেন, আরো আছে বাট এটা ভালো। এটা আমি অ্যাড করতেছি, ইনস্টল করছি, ইনস্টল করে দেন অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন স্কিমা, সরি, এই যে প্লাগইনটা অ্যাড করলাম, এটার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে কোনো সেটিং টেটিং আপনার চেঞ্জ করার দরকার নেই, আপাতত দরকার নেই। এটা প্রো, সকল টুলেরই কিন্তু ফ্রি অ্যান্ড প্রো ভার্সন পাবেন, দরকার নেই, আমরা প্রো নিব না, ফ্রিতে আপাতত কাজ করব। সো এখন আমি একটা আমার পোস্টে চলে যাচ্ছি, অল পোস্টে যে আপনার পোস্টে কিভাবে স্কিমাটা অ্যাড করবেন, এটা দেখবেন একটা ট্যাবের মতো নিচে একটা ওপেন হয়ে গেছে, এডিটে যাই, গেলেই ভিউ করলে দেখতে পারবেন একটা অপশন অ্যাড হয়ে গেছে আপনার ব্লগের পেজের নিচে। হ্যাঁ, এই যে দেখেন, একটু আগে যখন আমি এসেছিলাম ভিডিও পেজটা বা লিঙ্কটা দেখানোর জন্য, তখন কিন্তু এই অপশনটা ছিল না, তাই না? এই পেজটা ওপেন হয়েছে কিসের জন্য? এই যে আমি এই রিচ স্নিপেট, এই অপশনটা, ওই ড্যাশবোর্ডটা আমাকে এখানে নিয়ে এসেছে। এই অপশনটা প্রত্যেকটা
পেজের আন্ডারে আছে এবং এটা ম্যানুয়ালি কাজটা করতে হয় আর কি। হ্যাঁ, ম্যানুয়ালি প্রত্যেকটা পোস্টের জন্য আপনি স্কিমা সেট আপ করে দিতে পারেন। তো এখানে প্রথমত আপনাকে টপিকটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার এই ব্লগটা বা এই পেজটা কি রিলেটেড। দেখেন আইটেম রিভিউ নাকি হচ্ছে ইভেন্ট, পার্সন মানে আপনার একটা যদি আপনার ইয়া হয় পোর্টফোলিও ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি পার্সন দিতে পারেন, প্রোডাক্ট রেসিপি পেজ যদি হয়, সফটওয়্যার পেজ হয়, যদি ওয়েব ভিডিও রিলেটেড পেজ হয়, আর্টিকেল হয়, সার্ভিস বেসড হয় যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, সার্ভিস রিলেটেড একটা পেজ সেক্ষেত্রে সার্ভিস দিতে পারেন। কিন্তু আমার এটা একটা আর্টিকেল, তাই না? সো আমি এখানে আর্টিকেলটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করে দিলাম আর্টিকেল। আচ্ছা, দেন হচ্ছে আর্টিকেল ইমেজটা এখানে ট্রাই করবেন আপনার ফিচার ইমেজটা আপনি দিতে পারেন। দেখেন এখানে রেকমেন্ডেড পিক্সেল দেখাচ্ছে, এখানে আপলোড ফাইল দিলে ইমেজটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আর্টিকেল নেম মানে হচ্ছে আপনার এই পোস্টের নেমটা পুরোটা না দিলে আপনার মেন কিওয়ার্ডটা রাখবেন। এটা 10 ইনস্টা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মেন কিওয়ার্ড ছিল, সো আমি মেন কিওয়ার্ডটা রাখলাম। ফুল টাইটেলটা রাখতে হবে, এটা ইয়া না, ম্যান্ডেটরি না। দেন এটা শর্ট ডেসক্রিপশনে ট্রাই করবেন আপনার মেটা ডেসক্রিপশনটা দেওয়ার জন্য। এখানে আমার এডিট স্ন্যাপচ্যাটে যে আমার ইয়াটা ডেসক্রিপশনটা দিয়েছিলাম, এই মেটা ডেসক্রিপশনটা আমি এখানে অ্যাড করতে পারি, কারণ মেটা ডেসক্রিপশনটা তো অবশ্যই আমার এই কন্টেন্ট রিলেটেড, তাই না? সো এই ডেসক্রিপশনটা আপনি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। এটা 30 ওয়ার্ডস দেখাচ্ছে, 30 ওয়ার্ডস এর ভিতরে আছে। ঠিক আছে, দেন এখানে অথরের জায়গা হচ্ছে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিলে ভালো, লাইক হচ্ছে আপনার মার্কেটিং এজেন্সি বা যাই হোক আপনার ওয়েবসাইট, এটা কি ছিল, ডাইনামিক মার্কেটিং নাকি জানি ছিল, এটা দিয়ে দিলাম ডাইনামিক। আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন, পাবলিশার বা অর্গানাইজেশন। এখানে ওয়েবসাইটের মেন ইউআরএলটা, হ্যাঁ, .com পর্যন্ত বা .org যাই থাকুক না কেন ইউআরএলটা দিয়ে দিবেন। ও আচ্ছা, এখানে ফর দিস পাবলিশার নেম, আচ্ছা না এখানে ইউআরএল চাচ্ছে না, ইউআরএল এর অপশন তো নিচে, না ইউআরএল চাচ্ছে না এখানে, সরি। সো এন্টার দা অথর নেম, আচ্ছা এখানে হচ্ছে আপনি দেখা যায় যে আপনার সাইটের নেমটা দিয়ে দিতে পারেন, অথবা আমাদের সাইটে যদি একটা ট্যাগলাইন থাকে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেন পাবলিশার লোগো বলতে আপনার ওয়েবসাইটের লোগোটা আপনি দিতে পারেন। লোগো টোগো তো এখানে তো নাই মেবি, আচ্ছা এখানে তো আছে মেবি, আপলোড করেছিলাম না, এই যে এই লোগোটা জাস্ট আমি ইনসার্ট করে দিলাম যে লোগোটা, এবং এখানে আর্টিকেলের একটা ইমেজ আমরা অ্যাড করতে পারি, এখানে দেখি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এটা আপনি এখানে সেভের কোনো অপশন নাই, এই যে এখানে আপনি ইউজুয়ালি আমাদের পোস্টগুলো আমরা পাবলিশ করার পরে বা কোনো এডিট করার পরে যে আপডেট দেই সেভাবে জাস্ট খালি আপডেট দিয়ে দেবেন। আপডেট হয়ে গেছে, স্কিমাটা আমার সেট আপ হয়ে গেছে অন দা পেজ। ঠিক আছে, স্কিমাটা আমার এই পেজে সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রিভিউটা দেখাচ্ছে না। Okay. আচ্ছা এটা দেখাচ্ছে না, আচ্ছা তাহলে এই যে স্কিমাটা আমরা যে সেট আপ করলাম, এটা যখন এটার সাথে আমার ইন্টিগ্রেট হলো বা এই পেজের সাথে যখন কানেক্ট হলো বা যখন সেট আপ করলাম, তখন কি করবে, সার্চ ইঞ্জিন আরো বেটার রিড করতে পারবে এই পেজটাকে, এবং সে তো জানে তার, যখন আমি সাইট ম্যাপ ক্রিয়েট করেছি যে আমার ওয়েবসাইটটা বা এই পেজটা কোন কন্টেন্টের, এবং যখন আমি এই ইনফরমেশন গুলো দিব তখন এই আর্টিকেল রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড যখন এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ হবে, এই যে আর্টিকেল নেম কিওয়ার্ড গুলো লিখে যখন সার্চ হবে, তখন আমাকে আরো বেটার ভাবে রিপ্রেজেন্ট করবে টু আওয়ার অডিয়েন্স। ঠিক আছে, আমাদের অডিয়েন্সের কাছে আরো বেটার ভাবে রিপ্রেজেন্ট করবে, এবং সে ওই ইনফরমেশন সম্পর্কে আরো ডিপ নলেজ তার কাছে জমা হয়। ঠিক আছে, এই স্কিমার মাধ্যমে আরো ডিপ নলেজ পায় আমাদের ওয়েবসাইট সম্পর্কে, তখন আরো বেটার যখন সে জানতে পারে আমাদের ওয়েবসাইট সম্পর্কে, তখন কিন্তু এই যে র্যাঙ্কিং এ একটা পজিশন দিতে তখন তার জন্য আরো সহজ হয়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে স্কিমার কাজ। তো অ্যাসাইনমেন্ট থাকবে না কোনো, এটাতে অ্যাসাইনমেন্ট দেবো না, জাস্ট খালি প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করবেন? স্কিমাটা অ্যাড করবেন এন্ড হচ্ছে নাইট্রোপ্যাক, এই দুটো প্লাগইন অ্যাড করবেন, এবং এটা কিভাবে কাজ করে আপনি অ্যাড করতে পারছেন কিনা বা এটা কিভাবে কাজ করতেছে ঠিকঠাক ভাবে আপনার এখানে পারফর্ম করছে কিনা, জাস্ট এটা প্র্যাকটিসটা বাসায় করবেন।
কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, কারণ আমি এক্সাম, যেহেতু আপনাদের এক্সাম পেপারটা আগামীকালকে দিব, টাইম দিব হচ্ছে 22 তারিখ পর্যন্ত দিলে পারবেন না? 1 2 3 4 5 ডেজ, 5 ডেজ কি ঠিকঠাক আছে না? ফ্রাইডে পাচ্ছেন, স্যাটারডে পাচ্ছেন, ডে অফ তো পেয়ে যাবেন। আগামীকাল যদি কোশ্চেনটা দেই, ম্যাম আগামীকালকে 7 days দিলে ভালো হবে। বাবা পর একটু বাড়াই দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে 24 তারিখ লাস্ট ডেট থাকবে, ঠিক আছে? ম্যাম আগামীকালকে দিয়েন, তাহলে শুক্র শনি আমি 2 দিন ছুটি পাবো। হ্যাঁ, আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার। দেন আপনারা 24 তারিখে লাস্ট ডেট থাকবে জমা দেওয়া, দুপুর 12টা থাকবে, ডেটটা দিয়ে দেবো, যাতে ওই মাসের মধ্যে আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? এবং ফাইনাল এক্সাম কেউ মিস করবেন না। আপনাদের উপস্থিতিটা তো আর ইনক্রিজ হলো না, 37 30, এর মধ্যে 40 আপার হচ্ছেই না, তাই না, রমজান থেকে আর। তো ট্রাই করবেন যে ফাইনাল এক্সাম যেন কোনোভাবে মিস না হয়, কারণ দেখা যায় যে ফাইনাল এক্সাম মিস হয়ে গেলে আপনাদের সার্টিফিকেট পেতে, কারণ সার্টিফিকেটটা দেখা যাবে যে আপনার অনেকটাই কাজে লাগবে, কিন্তু একবারে যে প্রয়োজন হবে না সার্টিফিকেট তা না, বাট আপনি বাংলাদেশ বেস বিভিন্ন কোম্পানিতে যদি যারা হচ্ছে চাচ্ছেন যে না আমি আহ, আরেকটু আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করে দেন, আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ট্রাই করবো, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন আছে। যে কোনো বাংলাদেশ মানেই হচ্ছে আপনার সার্টিফিকেট, এবং সার্টিফিকেট একটা ভালো অ্যামাউন্টের একটা দেখা যায় যে আপনার ক্রেডিট দেখাতে হয়, ঠিক আছে? ভালো অ্যামাউন্টের একটা ক্রেডিট দেখাতে হয়, আপনাদের পার্সেন্টেজ গুলো কিন্তু সার্টিফিকেটে মেনশন থাকবে, টোটাল গড় করে উপস্থিতি, সবকিছু প্রথম সময় মিড টার্ম যা যা আছে, যা যা হয়েছে সবকিছু গড় করে কিন্তু পার্সেন্টেজটা আপনার সার্টিফিকেটে কিন্তু দেখাবে। তো ম্যাম, সেক্ষেত্রে এটা সার্টিফিকেটটা কি ডিরেক্ট গিয়ে নিয়ে আসতে হবে অফিসে, না না, কিভাবে আপনি কি করব? আপনাদের প্রোফাইলে সফট কপি পাবেন, হার্ড কপি নিতে চাইলে ডিরেক্ট যাবেন, এত খরচ করবেন দরকার নেই, আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবে, 200-250 টাকা খরচ হয়, হার্ড কপিও নেওয়া যায়, ঠিক আছে? এবং আপনারা এতদিন ধরে একটা কোর্স করছেন, সেক্ষেত্রে সার্টিফিকেট হচ্ছে একটা আপনাদের অর্জন, so সেটা কেন মিস করবেন? এবং দেখা যাবে যে শিক্ষণে আপনারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপের সুযোগ কারা পাবেন? যাদের পারফরমেন্স অবশ্যই ভালো তারাই তো সুযোগ পাবেন, তাই না? এবং দেখা যায় যে ট্রেনারদের একটা রেকমেন্ডেশন দিতে হয় প্রত্যেক কোর্স শেষে, একটা রেকমেন্ডেশন দিতে হয় যে ক্লাসের উপস্থিতি, পারফরমেন্স, তারপরে হচ্ছে আপনাদের এক্সাম, এগুলোর উপর বেস করে দেখা যায় যে 5 7 8 10 জন 15 জন কোনো ব্যাচে আরো বেশিও দেওয়া যায় যদি অনেকে ভালো করে বা আগ্রহী থাকে, তখন দেখা যায় ওখান থেকে তারা ইন্টার্নশিপের জন্য আপনাদেরকে লেটার পাঠাবে, যে তাদের সাথে ইন্টার্নশিপ করলে প্র্যাকটিক্যাল বেশ কিছু কাজের এক্সপিরিয়েন্স পাবেন, আপনাকে কাজ শিখিয়ে দেবে যে এটা আরো কিভাবে বেটার করতে হয়, এটা কিভাবে ভালো করতে পারেন। তো এটা ফ্রিতে দেখা যাবে যে আপনি ইন্টার্নশিপ একটা সুযোগ পাচ্ছেন, বাট আপনি যদি পারফরমেন্স যদি এরকম থাকে যে আপনি এক্সামে অ্যাটেন্ড করেননি, ওইটা তো কখনোই আশা করতে পারবেন না, তাই না? যে আমি ইন্টার্নশিপের সুযোগ, ইন্টার্নশিপ দিয়ে কি করবেন আপনি? সার্টিফিকেট কি আমাদেরকে জুনের মধ্যেই দিবে? না, সার্টিফিকেট দিবে মার্কেট প্লেসে ক্লাস শেষ হলে, আপনি মার্কেট প্লেসে ক্লাস যে কবে শেষ হবে তাই ডোন্ট নো। মার্কেট ম্যাম প্লেসে ক্লাস যদি শেষ হলে সার্টিফিকেট। যদি ইন্টার্নশিপের সুযোগ আসে তাহলে এটা কতদিন পরে আসতে পারে ম্যাম? এটা নট শিওর ভাইয়া, বলতে পারছি না, ওটা আমি এক্সাক্ট কোনো টাইম ডেট ওরকম কিছু নাই, ফিক্স করা নেই, এক্সাক্ট কোনো টাইম ডেট বা কোনো শিডিউল দেওয়া নেই। যদি দেখা যায় যে তারা আগের কোনো ব্যাচ থেকে ওদের ফিল আপ হয়ে গেছে ইন্টার্নশিপের ইসে নাম্বার, সেক্ষেত্রে আরো পরে হবে বা এরকম সিরিয়ালে আসতে পারে, সুযোগ তার আছে। আগেই বাইরে থেকে কিছু ট্রাই করতে হবে ইনকাম। এবং নট অনলি ফর ইন্টার্নশিপের জন্য, ঠিক আছে? ইন্টার্নশিপের জন্য তা না, দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি চায়, মার্কেটার চায়, তারপরে সেখানে নিজেদেরও কিন্তু অনেক এমপ্লয়ি প্রয়োজন অনলাইন অফলাইনে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে কিন্তু ডিরেক্ট চায়, ওরা তখন ওই রেকমেন্ডেশন পেজে যায় না, তখন ডিরেক্ট এসে বলে যে আপু এই 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 কাজের জন্য দরকার, আপনার কোন ট্রেনে আছে বা কি আছে বা ইয়া, এরকম ভাবে কিন্তু চায়। এবং এইভাবে কিন্তু আমি অনেক রেফার করেছি, এভাবে কিন্তু অনেককে রেফার করেছি, অনেককে সুযোগ করে দিয়েছি, এবং একজনের মাধ্যমে তো আরেকজন সুযোগের আল্লাহ পাক একটা রাস্তা খুলে দেয়, তাই না? তো দেখা গেছে যে জি এরকম ম্যাম। ডিরেক্ট চেয়েছে, এবং দেখা যাচ্ছে যে যাদের পারফরমেন্স ভালো, এবং দেখা যায় যে মোটামুটি মানে আমি যে একজনকে সাজেশন দিব যে হ্যাঁ তার সাথে কথা বলেন, তো অবশ্যই আপনার যদি পারফরমেন্স ভালো না হয় বা আপনার প্রতি যদি আমার কনফিডেন্স না থাকে, আমি কি বলতে পারবো বা এটাকে আমার বলা ঠিক হবে যে আমি জানি যে আপনি এই কাজটা প্রপারলি করতে পারবেন কি পারবেন না, এটা আমি নিজেও কনফিউজ, সেক্ষেত্রে তো আমি আপনাকে সাজেশন করতে পারবো না। বাট আমি জানতেছি যে না তার পারফরমেন্স ভালো, বা
সে পারবে, আমি একটা আশা করছি যে না সে এই টাইপের কাজগুলো তাকে শিখিয়ে দিলে সে পারবে, তখন কিন্তু আমি কিন্তু ওই সময়টাই কিন্তু আমি সাজেশন দিব তাদেরকে যে, বা তাদেরকে এভাবে কিন্তু অনেক কমিউনিকেট করে দিয়েছে আমার অনেক ট্রেনিং এ, অনেক সুযোগ এরকম এসেছে আমার মাধ্যমে, অনেকের কাছে চেয়েছে, অনেককে আমি নিজে থেকে নক দিয়েছি যে এটা এভাবে চাচ্ছে, এভাবে করতে পারবেন কিনা। অনেকে পেরেছে, অনেকে পারেনি। অফলাইনে ওনাদের যে ঢাকার ভিতর যারা আছেন তারা অফলাইনেও দেখা যাবে যে চাকরির সুযোগ পাবেনি সেখানে। মানে অনলাইন বেসে তো আসলে ট্রেনারদেরকেই মূলত প্রয়োজন বেশি, আর অফলাইনে অনেক এমপ্লয়ি প্রয়োজন হয়, সেক্ষেত্রে যারা ঢাকার ভিতরে আছে তাদের জন্য সুবিধা হয়। তারা দেখা যায় যে ইজিলি মানে প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া হয়ে থাকে ট্রেনিদেরকে। ঠিক আছে, ওনাদের যখন এমপ্লয়ি নেয় বা যদি কোনো কোম্পানি চাইলে তো অবশ্যই ট্রেনিদের থেকে দিতে হয়, এবং তারাও যখন এমপ্লয়ি নেয় তারা ট্রাই করে যে ট্রেনিদের মধ্যে থেকে একটু প্রায়োরিটিটা বেশি দেওয়ার জন্য, এবং তখন কিন্তু ট্রেনারদের কাছে আসে, মানে আমার কাছে আসে, আমি জানি না অন্য ট্রেনারদের কাছে হয়তো বা চায়, আমার কাছে আসে, আমাকে বলে নক দেয় যে আপু এই কাজের জন্য দরকার, আপনার কোনো ট্রেনিং থাকলে বলেন, দেখেন আপু দেখেন আপনি পাবেন আপনি পাবেন। তখন দেখা যায় যে তখন আমি চিন্তা করি যে আসলে যে অনেকে কথা দেখা যায় যে মনে থাকে কিভাবে, অনেকে আবার বলে যে, বা কাজের ইন্টারেস্ট দেখি যে অনেক ইন্টারেস্ট, যে আপু এরকম যদি সুযোগ আসে বলবেন, বা আমি করতে আগ্রহী, বা অনেক বোঝা যায় না আপনাদের যে ক্লাস করতেছে মোটামুটি আপনাদের কিন্তু আমি আইডিয়া পেয়ে গেছি যে আসলে কে কেমন আগ্রহী, ইন্টারেস্টেড, বা প্রচেষ্টা কিছুটা কিন্তু হলো বোঝা যায়। তখন দেখা যায় যে আপনি যদি কাজ জানেন, আপনার সুযোগ যে কোন দিক দিয়ে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনার সুযোগ কোনো না কোনো ওয়েতে হয়ে যাবে। আপনার দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক, আপনি কাজের আল্লাহর রহমতে দেখবেন অভাব হবে না, জাস্ট খালি কাজগুলো একটু ভালোভাবে শেখেন। কারণ এগুলোর চাহিদা ডে বাই ডে কিন্তু বাড়বেই, প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা সেক্টরে ডিজিটালি মার্কেটিং বলেন বা ডিজিটালি যে কোনো বিজনেসকে প্রমোট বলেন, এটার কিন্তু ডে বাই ডে আপডেট হবে এবং এটা চাহিদা কিন্তু বাড়বে। সো যদি কাজ ভালো জানেন, কাজের আশা করি আমি অভাব হবে না আপনাদের। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আপনাদের রিজিকের চার্জ যতটুকু রেখেছে ইনশাল্লাহ অতটুকু, তার বেশি তো আর আমি পারবো না গেইন করতে, বাট চেষ্টা করতে হবে, চেষ্টার দ্বারাই কিন্তু আল্লাহ পাক আপনাদের রিজিক বাড়াবে, বা আপনাদের কষ্টটা আবার চেষ্টাটা দেখবে, তাই না? তো এই কারণে এখন আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি, আমি এসইওর আর দুই একটা বিষয়, এসইও বলতে আমাদের কি বলে, এসইও না, ঠিক আমাদের অ্যানালাইটিক্স এর একটা পার্ট ছিল, এই যে অ্যানালিসিস, এখন যে পার্ট গুলো আসবে এর মধ্যে আপনি গিগ দেওয়ার মতন একটা পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে গুগল গুগল। অ্যাডস। এছাড়া মোটামুটি কিন্তু আপনার টপিক সব কাভার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া বলেন, এসইওর পার্ট গুলো বলেন, মোটামুটি কাভার হয়ে গেছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা নিয়ে আসলে মার্কেট প্লেসে ইন করতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে থাকবেন, না ইমেল মার্কেটিং এ যাবেন, নাকি হচ্ছে আপনি এসইও করবেন, এসইও এর মধ্যে আবার কোনটা করবেন, অন পেজ করবেন না অফ পেজ করবেন, এটাকে এখন আপনার ডিসাইড করার সময় হয়ে গেছে। এখন যেটা আপনার বেশি ভালো লাগে, করতে ইন্টারেস্ট ফিল করেন, সেটা নিয়ে একটু প্র্যাকটিসটা বেশি করেন, রিসার্চ করেন, আরো রিসার্চ করার অনেক সোর্স আছে, আপনি গুগলে রিসার্চ করবেন, ইউটিউবে রিসার্চ করবেন। যদি একটা যদি আমরা কেউ একজন ফিক্স করলাম যে ইমেল মার্কেটিং করবো অথবা এসইও করবো, তো ওইটার উপর কি ডিটেলসে আমাদের কোর্স করা উচিত? আপনার কি মনে হয়? আমার মতে আপনারা যা পেয়েছেন এই কোর্সে এটা দিয়ে শুরু করতে পারবেন, মার্কেট প্লেস শুরু করতে পারবেন। কেন আপনারা এটার জন্য আরেকটু কি করবেন, যে আসলে আপনার কোর্স করা উচিত কিনা এটার জন্য আপনি চলে যাবেন হচ্ছে ফাইবার। ফাইবার দিয়ে তো সবার স্টার্টিংটা হবে আমি জানি। সো ফাইবারে যে লাইক হচ্ছে আপনি অন পেজ এসইও সার্ভিস দিতে চান, সো অন পেজ এসইও লিখে, বা ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও, বা র্যাঙ্ক ম্যাথ এসইও, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে আপনি দেখবেন যে ওদের প্যাকেজ দেওয়া আছে না ডান পাশে, হ্যাঁ। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওদের প্যাকেজে ওরা কি কি সার্ভিস দিচ্ছে। দেখা গেল যে ওরা প্রিমিয়ামে 5টা সার্ভিস দিচ্ছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এরকম ভাবে যে যে বিষয়গুলো আমরা অপটিমাইজ করেছি এরকম 5টা দিচ্ছে। এখন যদি মনে হয় যে এই 5টা কাজই আপনি জানেন, তাহলে আপনি কেন কোর্স করবেন? বা আপনি দেখছেন যে 5টার মধ্যে আপনি 4টা জানেন, একটা বিষয় সম্পর্কে আপনার আননোন মনে হচ্ছে, বা এটা সম্পর্কে আপনার জানা নেই, তো সেক্ষেত্রে কি এই একটা বিষয় জানার জন্য আপনার কোর্সের প্রয়োজন আছে? কখনো প্রয়োজন নয়। ওই একটা বিষয় আপনি তখন সার্চ করে, আপনি রিসার্চ করে আপনি শিখতে পারবেন, রিসার্চ করে শেখা যায়। কারণ আপনি তো ওই 4টা বিষয় সম্পর্কে আপনার নলেজ আছে, সো সেখানে একটা আইটেমের জন্য আপনার খুব তেমন প্রবলেম হবে না, একটা আইটেমের জন্য তেমন খুব বেশি প্রবলেম হবে না, ওগুলো আপনি রিসার্চ করে শিখে নিতে পারবেন যদি ছোটখাটো বিষয় আননোন থাকে। বাট মোস্ট অফ দা দেখবেন যে আপনারা প্রায় সবকিছুই শিখেছেন বা পারেন আপনারা,
এই কারণে বলেছে এখন গিগগুলো রিসার্চ করেন, গিগগুলো রিসার্চ এখন করেন, যে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন ওই কিওয়ার্ড লিখে সার্চ করে অন্যদের গিগগুলো রিসার্চ করে দেখেন যে কি কি পারেন কি কি পারেন না, যেটা পারেন না ওইটা নিয়ে একটু রিসার্চ করেন। দ্যাটস ইট। আমার মনে হয় যে আপনারা এটা দিয়েই শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের আপাতত কোর্সের প্রয়োজন নেই, বাট কোর্স করলে কি ম্যাম হবে? আমি হুম, কিছু প্রশ্ন করবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই নিব। কে বলছিলেন, সামিয়া আপু? জি ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের পাঁচ ক্লাসে কি বিজনেস লিস্টিংটা দেখানো হয়েছিল? আমার মনে পড়ছে না। বিজনেস লিস্টিংটা দেখবো হচ্ছে আমরা লোকাল এসইওতে। ও আচ্ছা আচ্ছা। আর ম্যাম আরেকটা কথা হচ্ছে এক্সাম নিয়ে, সেটা হচ্ছে আমাদের তো একটা কন্টেন্ট রাইটিং করতে হবে, হ্যাঁ। তো কন্টেন্ট রাইটিংটা কি, এটা কি, যদিও একটু অ্যাডভান্স কোয়েশ্চেন্স করে ফেলছি, এটা কি আমাদের ওয়েবসাইটে করতে হবে এসইও করে, নাকি মানে আমরা যে ডক ফাইলে করেছিলাম ডক সেই ফাইলে, ডক ফাইলে দিতে হবে, ওয়েবসাইটে শেয়ার না করলেও হবে, আমাকে ডক ফাইলটা দিলেই হবে। সেটাতে কি থাকবে কন্টেন্টের, এটা কি বলে দিতে হবে? এটা কিন্তু আপনাদের পারা উচিত। কি কি থাকবে? আমি একটা ইমেজ? কিওয়ার্ড বা টপিক দিব, ওইটা হ্যাঁ ওই টপিকের উপর বেস করে আপনাকে টাইটেল দিতে হবে, অ্যাড করতে হবে। একটা ফিচার ইমেজ দিবেন মাস্ট বি, অ্যান্ড ইন্ট্রো থাকবে, তারপর ওইটা বডিতে পয়েন্ট গুলো আসবে, একটা কনক্লুশন থাকবে, এবং বডি অফ দা ব্লগ বা আর্টিকেল আপনাকে কিছু কিছু ইমেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, জি। ওই রিলেভেন্ট, ইরিলেভেন্ট না, অবশ্যই রিলেভেন্ট ইমেজ অ্যাড করতে হবে। আপনি চাইলে ভিডিও অ্যাড করতে দরকার নেই, ভিডিও দরকার নেই, আপনি ইমেজ অ্যাড করবেন, মানে একটা কোয়ালিটিফুল কন্টেন্টে যা যা থাকতে হয় এই বিষয়গুলো আপনাকে নিজে থেকে, আমি ওই টপিকটা দিব, আপনারা ওয়েবসাইটের হেল্প নিয়ে, চ্যাট জিপিটি হেল্প নিয়ে, এবং 100% আপনার ইউনিক কন্টেন্ট করতে হবে, যেন কোনো প্লাগারাইজ না থাকে, সেটাও চেক জি। করে দিতে হবে। গ্রামার আরেকটা, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, আমি যদি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি, তাহলে আমরা তো এখন এআই থেকে রাইট করে তারপরে সেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ইয়া করছি, হ্যাঁ। তো সেটা কি ক্লায়েন্ট যদি জানে যে এআই এর মাধ্যমে, সে তো বুঝতে পারবে যেভাবে হোক না কেন, তো সেটা কি কোনো প্রবলেম হবে, নাকি নিজে থেকেই রাইট করতে হবে আইডিয়া নিয়ে? এখন ইআই থেকে দিলে ক্লায়েন্ট কিভাবে বুঝবে? মানে ক্লায়েন্ট কিছু জানবে না যে কিছু আমি এআই কিছু থেকে কিছু দিয়েছি? ক্লায়েন্ট আছে যে সে নিজেই বলবে যে তুমি এটা চ্যাট জিপিটি থেকে করে দাও, বা এআই দিয়ে করে দাও, বা এরকম বলে। আবার যখন কোনো ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করবে না, আমি কেন তাকে আগ বাড়ায় যায় বলতে যাব যে আমি এআই থেকে তোমাকে জেনারেট করে দিচ্ছি? সে আমাকে কন্টেন্ট চাচ্ছে, আমার কন্টেন্টটা কোয়ালিটিফুল কিনা সেটা হচ্ছে বিষয়। এবং ও, এআই বা চ্যাট জিপিটি এই তথ্যগুলো কোথা থেকে এনে আপনাকে সাপ্লাই করছে বলেন তো? কোথা থেকে দিচ্ছে? গুগল, চ্যাট জিপিটি গুগল অবশ্যই থেকেই দিচ্ছে। অবশ্যই গুগল থেকে দিচ্ছে। এবং আপনি যখন এটা রিসার্চ করে কন্টেন্ট লিখবেন, সেটা তো আপনি গুগলের আপনার কম্পিটিটরদের থেকে রিসার্চ করে লিখবেন, তাই না? সো আপনি যে রিসার্চ করতেন ওই টাইমটা জাস্ট খালি এআই বাঁচিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। এবং এটাই বললাম যে এআই এআই দিয়ে লিখেছে, এটা কেন বুঝবে? যখন আপনার ওখানে আহ, যে টোন অফ যে রাইটিং, ওইটা যদি আপনার রোবোটিক মনে হয় তখন সে বুঝবে, আদারওয়াইজ কেন বুঝবে? আপনাকে প্রম্পট গুলো এমন ভাবে দিতে হবে যেন এটা রোবোটিক কোনো প্রম্পট না আসে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিটিটর রিসার্চ করতে হবে। কম্পিটিটর দেখে রিসার্চ করবেন যে আপনার এই পয়েন্টটার লেন্থ কতটুকু, বা এই টপিকের আন্ডারে কি কি সাব টপিক বা সাব পয়েন্ট আসতে পারে, এটা আপনাকে রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে আপনার কি কি বিষয় বা পয়েন্ট রাখা উচিত, এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। এবং প্রচুর এখন প্লাগারাইজড কন্টেন্ট আসে এআই, প্রচুর, কারণ সবাই তো এটা নিয়ে কাজ করছে। প্রচুর প্লাগারাইজড কন্টেন্ট আসে, এটা চেক করে দিলে প্রবলেম নেই। এবং এআই ডিটেক্টর দিয়ে চেক করবেন যে এআই ডিটেক্ট কন্টেন্ট দেখায় কি, মানে এআই কন্টেন্ট চেকার একটা সাইট লিংক দিয়েছিলাম, মেবি ওটা দিয়েও চেক করবেন, তাহলে তার সমস্যা নেই। যদি হিউম্যান বিং বোঝা যায় আপনার কন্টেন্ট, তাহলে এআই দিয়ে লিখে দেন, আর আপনি নিজে থেকে রিসার্চ করে লেখেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? 1% না 2% দেখায়, এটা তো প্রবলেম না চেক করলে। 1% 2% খুবই স্মল অ্যামাউন্ট, নো প্রবলেম। ওকে। আর কোশ্চেন থাকবে, ওই যে বললাম পোস্টের কোশ্চেন থাকবে হচ্ছে 3টা টপিক থাকবে, একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, আর একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইটের জন্য। সেম অ্যাজ বিফোর, মেথড থাকবে, ক্যাপশন লিংক দিয়ে শেয়ার করতে হবে, এন্ড কিওয়ার্ড রিসার্চ তো করলেনই, এটার এরকম এটার মতনই হবে। ঠিক আছে? ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমি ম্যাম অ্যাক্সেস দিছি, আমারটা একটু দেখেন তো ম্যাম।
এটা এখন দেখবো না, আপনি ওই যে মেসেঞ্জারে আমাকে মেনশন দিয়ে রাখেন, জাস্ট খালি অর্ডার নাম্বারটা মেনশন দেন, আমি ক্লাস শেষে দেখবো, না আচ্ছা পেলে জানাবো। ধন্যবাদ। ম্যাম ম্যাম এই রোবট ডগস টিএক্সটি এই জিনিসটার ব্যাপারে একটু যদি বলতেন উপকৃত হইতাম, যদি আর কি থাকে। গত ক্লাসের এসইউর একটা আছে না, রোবট ডগস টিএক্সটি, আই থিংক এটা তো মনে টেকনিক্যাল এসইউর পার্ট নাকি। রোবট ডগ টিএক্সটি যে ফাইলটা থাকে ওইটার ব্যাপারে একটু বললে ভালো হতো। ওইটা আমাদের মনে হয় আপনার ইয়া পার্টে মনে হয় আছে, অ্যানালাইটিক্স পার্টে মনে হয় আছে এটা রোবট। এটা ফাইলটা আমি দেখাবো, এটা হচ্ছে সার্চ কনসোল থেকে রোবট টিএক্সটি ফাইলগুলো কিভাবে অপটিমাইজ করতে হবে ওখানে সার্চ কনসোল থেকে দেখাতে হবে। আপনাদের তো সার্চ কনসোলে কিছু স্ক্রিনশট দিতে চেয়েছিলাম তাই না? ওটা জি স্ক্রিনশট ম্যাম। দেওয়া নেই, আমি ওটা স্ক্রিনশটটা নিয়ে নেই, দেন ওটা দেখিয়ে আপনাদের ওটা যে দেখিয়ে দেবো, আর স্ক্রিনশট ম্যাম ওই যে দেখিয়ে হ্যাঁ এক্সপ্লেন করে দেবো। গুগল মার্কেটিং যেটা এটা দেখতে পিপিসি যেটা ওইটা তো সেম জিনিস না? পিপিসি টা মার্কেটিং ইয়ে দেখলাম যে ওইটাতে ওই যে ওই গুগল অ্যাডস যেটা একই জিনিস না ম্যাম? গুগল, হ্যাঁ গুগল অ্যাডস এর একটা মেথড পিপিসি, গুগল অ্যাডস এর একটা মেথড, মানে গুগল অ্যাডসটা কোথায় শো করবে বা কি টাইপের অ্যাডস, অ্যাডস এর ধরন কি, ওই ধরনের মধ্যে একটা ধরন বা ক্যাটাগরি, ঠিক আছে? এখানে আট আট ধরনের বা 8 ক্যাটাগরির আপনারা অ্যাড দিতে পারবেন গুগলে, দেখাবো। জি ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। আপু একটা প্রশ্ন ম্যাম ছিল। হ্যাঁ বলেন। আপু এটা হচ্ছে মানে প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে আমি ক্যানভা প্রোটা এটা হচ্ছে কিনতে চাই, তো সেক্ষেত্রে মানে আমি কোথা থেকে নিতে পারবো এটা? ক্যানভা প্রো এখনো নেননি আপনি? আমি একবার নিয়েছিলাম, তো এটা হচ্ছে প্রায় সময় আর কি ডিসকানেক্ট হয়ে যায়, আচ্ছা মানে প্রায় ওনার সাথে কথা বলে বলে এটা ঠিক করে নিতে হয়, তো আচ্ছা যার কারণে আচ্ছা, আমি তো এটা তাহলে আপনাদের গ্রুপে এটা ভালো সাজেশন পাবেন, কেউ কি নিয়েছেন যে ব্যাচের শুরুতেই, কোর্সের শুরুতে নিয়েছিলেন, এখনো ভালো পারফর্ম করছে বা কোনো ঝামেলা হয়নি? ম্যাম আমি নিয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি, তবে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গুগল, যে গুগল থেকে আমি গেলে তখন আমার ক্যানভা প্রোটা কাজ করে না, কিন্তু আমার ল্যাপটপ থেকে গেলে তখন দেখা যায় এটা কাজ করছে মানে করছে অ্যাপটা smoothly। ডাউনলোড করে কাজ করতে পারেন তাই তো? না ম্যাম, ডাউনলোড না, আমার ওইখান থেকে আমি জয়েন হয়েছি, জয়েন হয়ে তারপরে কাজ করছি, কিন্তু গুগল থেকে এখন হচ্ছে না আর কি, বা শেয়ার হচ্ছে না। তাহলে আমি যখন ঝামেলা আছে আমার এটা তো। ল্যাপটপ থেকে আমি যাচ্ছি ইয়াতে ক্যানভাতে, তখন কাজ করা যাচ্ছে। আচ্ছা ওই যে মানে আমি রুমন কোনোভাবে ভাইয়াটা, কাজ করতে রুমন ভাইয়া নিয়েছে, ওনারটা তো কোনো প্রবলেম হয় না, ওনার কাছ থেকে নিয়ে নেবেন। আবার সাইদ রিজভি ভাইয়া, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন, ওনাদের কাছে পেজের লিঙ্কটা চেয়ে নেন। আপনারা একটু কাইন্ডলি পেজের লিঙ্কটা শেয়ার করে দেন যেন অন্যরা যাদের প্রবলেম হচ্ছে তারা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? জি, এটা খুবই ভালো হতো। সাইদ রিজভী ভাই যেটা নিয়েছিল ওটা আমাকে দিয়েছিল, ওটা অনেক ভালো, উনি সরাসরি গিয়ে নিয়েছে, মানে বলছিল যে এটা হ্যাঁ, যে আমিও অফিসে গিয়ে সরাসরি নিতে নিয়েছে। চাই ভাইয়া, এটা কিভাবে নিতে পারবো এটা যদি আচ্ছা এবং তাহলে বলেন। ওই যে লিঙ্কটা, পেজের লিঙ্কটা দিয়ে দিন, আপনারা গ্রুপে এটা ডিসকাস করে নিন এটা নিয়ে, ঠিক এবং আছে? এটা 1 ইয়ারের জন্য 600 না কত টাকা কি 700 এরকমটা নিয়েছিল, একদম ভালো একা, তো, 1 ইয়ার আপনার একা। মাসে যেখানে 600 টাকা লাগে, আপনার 1 ইয়ার 600 টাকা তো ভালো, যদি এরকম হয় নিয়ে নেবেন রিস্ক ফ্রি। আর যেগুলো আমি ওই যে 50 টাকা 60 টাকায় দিচ্ছে যে নিজের জিমেলে দিয়ে দিব আর ওগুলার কি, ইয়া হয়ে যায়, এগুলো আপনার ওই নষ্ট হয়ে যায়, লিঙ্কটা ঠিক থাকে মানে না। ওটা ওই যে মেয়াদ শেষ হয়ে যায় আর কি, ওটা শর্ট পিরিয়ডের জন্য নেয় তো ও ওটার। টিম করে ম্যাম নেয় ম্যাম, আমারটা ওরা টিম লাইফ করে টাইম নেয়। নিয়েছি, এটাতে মেয়াদ আনলিমিটেড, কিন্তু শুধু আমি একটা ইয়া থেকে কাজ করতে পারছি, গুগলে যেতে পারি না আর কি। আচ্ছা তাহলে আপাতত ওইভাবেই করেন, আপনার যেহেতু হচ্ছে আপু আপনি ওইভাবেই করেন। আর যাদেরটা একবারে হচ্ছে না তারা ওই যে সাইদ রিজভী ভাই লিঙ্ক দিয়ে দেন মেসেঞ্জার গ্রুপে এখনই, তাহলে সবাই ওটা দেখে ওখান থেকে মানে নির্ভয়ে নিয়ে নিতে পারবে। জি, থ্যাংক ইউ। ওকে। ম্যাম অন পেজ এসইও বলতে আপনার ওয়েবসাইট অডিট বা কন্টেন্ট রাইটিং, আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপরে এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও না, পুরা ব্লগের এসইও, এগুলাই তো তাই না? অন পেজ আপনার অন এসইও। পেজ বলতে অনলি হচ্ছে আপনার এই পেজের এসইওটাই বোঝায়, ঠিক আছে? অনলি হচ্ছে আমার একটা সিঙ্গেল পেজের এসইও, এই যে সিঙ্গেল পেজের অপটিমাইজেশন, এগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ, একটা প্রত্যেকটা ব্লগে যে আপনার এইগুলো করে দিতে হবে অপটিমাইজেশন গুলো। এবং ওয়েবসাইট অডিট হচ্ছে একটা টার্মস আপনার অন পেজ এসইওর, যে আপনি অডিট করলে
আপনার ভুলগুলো যখন আপনি মার্ক করে নিতে পারবেন যে আমার এই ওয়েবসাইটে এই ভুলগুলো আছে, বা আমার কি কি রং আছে এখানে, বা আমার কি কি ঠিক ফিক্স করতে হবে, তখন দেখা যায় আপনার ওই এসইও এর কাজটা সহজ হয়। ঠিক আছে, অডিটটা করে নিলে আপনার কাজটা সহজ হয়। আমি দেখা যদি যায় ওয়ান পেজ এসইও কাজ করতে যদি চাই মার্কেট প্লেসে, তাহলে মানে কিভাবে ওয়েবসাইট অডিটটা ভালো করে জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ মাস্ট বি ভালো জানতে হবে, কন্টেন্ট রাইটিং এর কিছু ধারণা থাকতে হবে, অ্যান্ড দেন আপনার এই ড্যাশবোর্ডের এই অপটিমাইজেশন গুলো বুঝতে হবে, তাহলেই হবে। বুঝছেন? ঠিক আছে, এই বিষয়গুলো প্র্যাকটিস করলেই হবে। যদি অন পেজ নিয়ে করেন আর আপনার অন্য কিছু দরকার নেই, কারণ এবং এত ক্লায়েন্টের প্যারা নেই। এসইও নিয়ে যারা কাজ করে ওদের আবার ক্লায়েন্টের প্যারা কম কেন? কারণ দেখা যায় যে এক একটা ক্লায়েন্টের প্রজেক্টই অনেক বিশাল বড় বড় হয়। দেখা যায় যে 3 মান্থস আর 6 মান্থস এর জন্য হায়ার করছে, বা 20, 50, 100টা পেজের এসইও দিচ্ছে, তখন তো ওখানে অনেক সময় দিতে হয় আপনাকে একটা ক্লায়েন্টে। তখন যে আপনি অসংখ্য ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন সেটা সুযোগ নেই। দেখা যাবে যে একটা থেকে দুটো ক্লায়েন্টে কাজ করলেই এনাফ আপনার জন্য। বাট আবার সোশ্যাল মিডিয়া কাজ করলে আবার দেখা যায় যে যদি যদি আপনি একটু লার্জ অ্যামাউন্টের সার্ভিস প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্যাকেজ প্রাইসিং গুলো একটু বেশি হয়। যে আপনি অর্গানিক মার্কেটিং করছেন, পেইড মার্কেটিং করছেন, ইমেজ কন্টেন্ট দিচ্ছেন, ভিডিও কন্টেন্ট দিচ্ছেন, ফলোয়ার গ্রোথ করছেন, তখন দেখা যায় যে একটা ক্লায়েন্টে আপনার মিনিমাম $1000 প্লাস আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন একটা ক্লায়েন্টের। বাট আপনি ম্যাম, ছোট ছোট ওয়ান করে পেজ দিলে অনেক বেশি হবে। তো ম্যাম বর্তমানে অন আমাকে পেজ ওয়ান এসইও পেজের বলতে যে চাইতে আপনি যতটুকু দেখিয়েছিলেন, মানে পেজের যা আছে স্কোর ওঠানোটা, এই এতটুকুই তো লিমিটেশনটা, না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওয়ার্ডপ্রেস এসইওর কাজ এগুলোই। এখানে যা যা আপনার এরর গুলো বা এখানে যে যে অপশন গুলো আছে সবকিছু আপনার ঠিকঠাক ভাবে পূরণ করা। আচ্ছা, এখানে তো কন্টেন্ট দেওয়ার, তারপরে আপনার ওই যে ইমেজ, এইসব বিষয়গুলো তো আসবে না? হ্যাঁ, আসবে, কেন আসবে না আপনি বলেন। ও, সেগুলো আসবে। আর ওই যে অবশ্যই। কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ সেটাও কি আসবে? সেটাও আসতে পারে যদি দেখা যায় যে আপনার এটা একটা রাইটিং একটা কন্টেন্ট, ঠিক আছে, যে অলরেডি শেয়ার করা আছে, এখন সে বলতেছে এটা এসইও করো। এখন আমি এখানকার কিওয়ার্ড পেলাম এইটা, এই কিওয়ার্ড রিসার্চ করে দেখি এটা অনেক হাই কম্পিটিটিভ, তখন তো আমার এই কিওয়ার্ডই চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, তখন এগুলো চেঞ্জ কিওয়ার্ড, করে হ্যাঁ, কিওয়ার্ডের সাথে একসাথে আমার টাইটেল চেঞ্জ হবে। তখন ইন্ট্রোতে যে কিওয়ার্ডটা ইনক্লুড ছিল সেই ইন্ট্রোটা বা এই যে এডিট স্নাইপেটে যে মেটা ট্যাগ চেঞ্জ হবে। অবশ্যই রাইটিং এর এখানে ভূমিকা পালন করে। ঠিক আছে। ম্যাম, আপনি বলছিলেন যে ওই শেষের দিক দিয়ে বলবেন কোন কোন বিষয় নিয়ে মার্কেট প্লেসে কাজ করলে ভালো করা যায়। এটা আর কত ক্লাস পরে পাবো আমরা? এটা এখনই বলতে পারি, এটা তেমন কিছুই না। যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর এমন কোনো ক্যাটাগরি বা সেক্টর পাবেন না যেগুলোতে যারা কাজ করছে কাজ নেই, বা খুব কম নাম্বার অফ কাজ, বা ক্লায়েন্টের সংখ্যা কম, এরকম খুব কম সেক্টর পাবেন। কেন? কারণ কি, অফ পেজ এসইওটাতে একটু কম আছে তুলনামূলক ক্লায়েন্টের সংখ্যা। কারণ অফ পেজ এসইওটার যে ইয়াটা ছিল একটা সময়, সেই ইয়াটা কমিয়ে দিয়েছে অন পেজ এসইওটা ডিমান্ডটা। অফ পেজটা একটু কম বলতে পারি, বাট এছাড়া যতগুলো ক্যাটাগরি আছে বা চ্যানেল আছে সবগুলোতেই ক্লায়েন্টের চাহিদা আছে। কারণ কি, আপনি মার্কেটিং এর অনলি একটা ক্যাটাগরিতে যদি আপনি মার্কেটিং করেন, লাইক আপনি অনেক সোশ্যাল মিডিয়া করছেন, আপনার ওয়েবসাইট মার্কেটিংও করেন না, ইমেল মার্কেটিংও করেন না, সেক্ষেত্রে কি আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ সেল পাবেন না। কারণ আপনার অডিয়েন্স কোথায় আছে আপনি তো জানেন না, জানেন? আপনার অডিয়েন্স কোথায় আছে তো জানেন। আপনার অডিয়েন্স থাকতে পারে হচ্ছে গুগলে, আপনার অডিয়েন্স থাকতে পারে হচ্ছে ইনস্টাগ্রামে, আপনার অডিয়েন্স থাকতে পারে ফেসবুকে, আপনার অডিয়েন্স থাকতে পারে জিমেইলে। এ কারণে সকল প্ল্যাটফর্মকে টার্গেট করে মার্কেটিং করা হয় ইউজুয়ালি। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, যদি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন, মানে ডেইলি পোস্টিং, এইটার ক্লায়েন্ট মোটামুটি রেগুলার বেজে পাওয়া যায়। এবং একটা ক্লায়েন্ট মিনিমাম 6 মান্থস, 4 মান্থস টু 6 মান্থস, আবার বছর পার হয়ে যাবে, বছরের পর বছর পার হয়ে যাবে যারা রেগুলার কন্টেন্ট দেয়। কারণ এটার আমি ভ্যালুটা বুঝিয়েছি আপনাদের দারাজের ওয়েবসাইট দেখিয়ে, যে ওরা ডেইলি 8টা 10টা করে পোস্ট শেয়ার করছে। এটা হচ্ছে ডেইলি পোস্টিং বা অর্গানিক একটা পোস্টিং বা মার্কেটিং। তো এই কাজটা যারা করবেন সেক্ষেত্রে প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার। কারণ কি, আপনি আপনি হচ্ছে যে কন্টেন্ট যদি আপনি ফেসবুক পেজের জন্য ক্রিয়েট করতে পারেন, আপনি ইনস্টাগ্রামের জন্য ক্রিয়েট করতে পারবেন, পিন্টারেস্টের জন্য ইনফোগ্রাফিকও পারবেন। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম যাই হোক না কেন আপনার জন্য কোনো এটা প্রবলেম হবে না। কিন্তু আপনাকে সেখানে ইমেজ অ্যান্ড ভিডিও কন্টেন্টটাকে জোর দিতে হবে। এবং যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন এবং ফলোয়ার গ্রোথ বা এই যে পোস্টিং রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করবেন, মাস্ট বি নাম্বার 1-এ থাকবে ইনস্টাগ্রাম সোশ্যাল, দেন ফেসবুক,
দেন হচ্ছে পিন্টারেস্ট অ্যান্ড টুইটার। এই চারটা সোশ্যাল মিডিয়া এনাফ। এই চারটা সোশ্যাল মিডিয়া এনাফ ফর ইউ, যে আপনার ফলোয়ার গ্রোথের জন্য এই চারটা সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্টদের চাহিদা বেশি থাকে ফলোয়ার গ্রোথের জন্য অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, কন্টেন্ট শেয়ারিং এর জন্য। বাট এখন আরো অ্যাডিশনাল প্ল্যাটফর্ম তো আছেই, লিঙ্কডইন আছে, টামব্লারে বলতে পারে, টিকটকে বলতে পারে। বাট যে চারটা বললাম এই চারটা প্ল্যাটফর্ম হচ্ছে টপ প্রায়োরিটিতে রাখবেন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন। এই চারটা প্ল্যাটফর্ম নিয়ে গিগ মাস্ট বি দিবেন, আলাদা আলাদা ভাবে দিলে কম্পিটিশনটা কম হবে। টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, এগুলোতে কম্পিটিশন কম। এছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজারের আন্ডারে দিলে এই সবগুলো একসাথে কম্বিনেশন করে একটা গিগে দিতে পারেন, যেহেতু এখন গিগের লিমিটেশন কম, তাই না? সো সেক্ষেত্রে এই চারটা মিলিয়ে একটা দিতে পারেন। আর এসইওটা রাখতে পারেন আরেকটা প্রায়োরিটি, যেটা সোশ্যাল মিডিয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইকুয়াল হচ্ছে এসইও, দুটো আমি সমান লেভেলে রাখবো। এসইওটা যদি করেন, একটু আগে আমি বলেছি আব্দুল্লাহ ভাইকে যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং এর ধারণা, প্লাস হচ্ছে ওই যে ওয়েবসাইট অডিট, এই বিষয়গুলো জানতে হবে যদি অন পেজ এসইও করেন। অন পেজ এসইও করলে এমন না, অন পেজ এসে এটাই ভালো লাগতেছে মনে হচ্ছে হ্যাঁ, এখন এটা পর্যন্ত। ডিমান্ড আছে, অন পেজ এসইও ডিমান্ড আছে। মানে আমি বুঝতেছি কিনা সেটাও জানি না, তবে ভালো লাগতেছে করতে। হ্যাঁ, অফ অফ পেজ পেজ যেহেতু অন এসিওটা পেজ একটু কষ্ট বেশি মনে হয় ম্যাম। অফ পেজ এসইওতে খাটাখাটনি বেশি, ক্রিয়েটিভিটি কম, আবার চ্যালেঞ্জিং। আপনাকে একটা ফোরাম সাইটে অ্যাপ্রুভ করলো না একটা পোস্ট, আপনাকে ব্লগ কমেন্টিং করবেন, ওই ওয়েবসাইট ওনার অ্যাপ্রুভ করবেন, আমরা জীবনও অ্যাপ্রুভ করি না। আমাদের যেসব ক্লায়েন্টের ড্যাশবোর্ডে কাজ করি ওগুলো সব আমরা ডিক্লাইন করে দিই যারা লিঙ্ক শেয়ার করে, অথবা লিঙ্কটা জি ম্যাম। কেটে অ্যাপ্রুভ দিই। মানে আমি নিজে এই কাজ করি, আমার ক্লায়েন্টকে নিজে আমি অ্যাডভাইস দিই যে প্রমোট করতে দেই না। সো আমাকে কে প্রমোট করতে দিবে বলেন আমার? তো এটা এই কারণে এই কাজটা আমি নিজেও করি না। অফ পেজ বাদে মোটামুটি সব ধরনের কাজই করা হয়, জাস্ট খালি অফ পেজের কাজটা মানে আমার কাছে একটু ডিস্টার্বিং লাগে, আমি মানে এনজয় করি না মোট কথা। এছাড়া জি এই ম্যাম, আমার কাছে ওটা সেটা এটা enjoyable এটা মনে কাজ হয়। করতে পারেন, বাট ওই যে ক্লায়েন্টের সাথে খুব স্ট্রিক্টলি আপনাকে ডিসকাশন করে নিতে হবে যে আমি কিন্তু এটা গ্যারান্টি দিতে পারবো না ওরা অ্যাপ্রুভ করবে কিনা, বাট আমি ব্লগ কমেন্টিং করব, আমি ফোরাম পোস্টিং করব, বা এই যে আপনি করবেন এটা বলবেন, বাট আপনি গ্যারান্টি দিবেন না। সে যদি গ্যারান্টি ভাবে চায় যে না আমাকে 30টা অ্যাপ্রুভ ব্লগ কমেন্টিং দিতে হবে, সেক্ষেত্রে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। জি এই ধরনের রিস্ক নেওয়া যাবে না, ওগুলো ক্লিয়ার কাট কথাবার্তা বলে দেন হচ্ছে আমাদের কাজে যেতে হবে, যেন ক্লায়েন্ট এটা নিয়ে পরে আবার ঝামেলা না করতে পারে যে তুমি তো এটা অ্যাপ্রুভ করাইতে পারো না। এগুলো ক্লিয়ার হয়ে নিলে আর প্রবলেম নাই, করতে পারবেন। অফ পেজ গুলো করতে পারেন, ওটা ক্রিয়েটিভিটি কম প্রয়োজন আমার মতে, জাস্ট খালি আপনার কাছে ডেটাবেস গুলো থাকলেই হচ্ছে। ঠিক আছে? আপু অন পেজ এসইও থেকে হচ্ছে আমাদের যেমন এই যে হেডার অপশন বা ফুটার অপশনে যে কাজগুলো থাকে সেগুলো কি করতে বলে, নাকি শুধুমাত্র হচ্ছে মানে এসইওটা করতে হবে? অন পেজ এসইওটা হচ্ছে আপনার পেজ গুলার এসইও বেসিক্যালি, এন্ড হচ্ছে এই পোস্ট গুলার এসইও। এন্ড হ্যাঁ হেডার আর ফুটার সেটিং ওটা তো আসলে এসইওর পার্ট না। হেডার ফুটার সেটিং ওটা হচ্ছে আপনাকে ক্লায়েন্টের সাথে যদি এরকম খাতির থাকে আপনাকে বলতে পারে যে আমার মেনুটা একটু ঠিক করে দাও, আমার ফুটার সেকশনটা একটু ঠিক করে দাও, এরকম বলতে পারে। কিন্তু এটা এসইওর পার্টের মধ্যে পড়বে না, এসইওর পার্টের মধ্যে আপনার পোস্ট গুলার অপটিমাইজেশন এবং পেজ গুলার অপটিমাইজেশন। ওটা তো আসলে মেইনলি ওয়েব ডেভেলপার করে দিবে ওয়েব যখন। ডেভেলপার করে, আমাদেরও করা লাগে অনেক সময়, অনেক। ম্যাম, পেজ গুলো যে আছে আমাদের ওয়েবসাইটে সেগুলোতে গেলে দেখা যাচ্ছে পেজও এরকম পাবেন, এরকম ড্যাশবোর্ড পেজেও আসবে। ঠিক আছে, পেজের ক্ষেত্রে এরকম ড্যাশবোর্ড আসবে, কিন্তু পেজে 100% করতে পারাটা একটু মুশকিল। এবং আসলে তো আমরা পেজকে র্যাঙ্ক করা না, আমরা এক একটা পেজ বলতে আপনার হচ্ছে যে ব্লগ পেজ বা সার্ভিস পেজ, ওই পেজকে তো আমরা র্যাঙ্ক করা না, ইউজুয়ালি হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টকে র্যাঙ্ক করাই। ঠিক আছে, একটা কিওয়ার্ড blog, গুলোকে ম্যাম। হ্যাঁ এক একটা ব্লগ বা হচ্ছে হ্যাঁ কিওয়ার্ড আছে যেখানে পেজে, কিন্তু পেজের নাম কি থাকে, পেজের নাম আছে দেখেন যে ব্লগ, বা পেজের নাম দেওয়া আছে সার্ভিসেস বা পোর্টফোলিও, তাই না? তো ওখানে তো আমার কিওয়ার্ড নেই, আমার কিওয়ার্ড আছে পোস্টে, ইউজুয়ালি আমরা পোস্টকে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, এগুলাই ম্যাম অপটিমাইজ করতে দেবে। পোস্টটা র্যাঙ্ক করলে তো ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। পোস্টার র্যাঙ্ক করলে যে ওয়েবসাইট র্যাঙ্ক করবে এরকম না, মানে ওই ওয়েবসাইটের ওই ইন্ডিভিজুয়াল পেজটা র্যাঙ্ক করেছে, পোস্টার র্যাঙ্ক করেছে। আমার ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি লেগে সার্চ করলো, আমার এই ওয়েবসাইটের এই পেজটা র্যাঙ্ক করেছে, তার মানে এমন না যে মেইন ওয়েব ডোমেনটা র্যাঙ্ক করেছে। মেইন ডোমেন তো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে হচ্ছে একটা পেজ বা পোস্টের যে ইউআরএলটা ওইটা র্যাঙ্ক করে। ঠিক আছে, এবং এইটাও চ্যালেঞ্জিং মোটামুটি। ক্লায়েন্ট যদি আপনাকে লং লং টার্মে নেয়, সে তো একটা রেজাল্ট দেখতে চাবে, সে তো আপনাকে একটা রেজাল্ট দেখতে চাবে। সেক্ষেত্রে
মানে অফ পেজে কি হয় যে আপনি ব্যাক লিঙ্কিং করার সুযোগ পান। তো ওই যে নাম্বার অফ ব্যাক লিঙ্কিংও কিন্তু আপনার এই যে নতুন যে ব্লগগুলো শেয়ার করছেন এটা কিন্তু আপনার র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, তখন দেখা যায় যে যখন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিল একটা ক্লায়েন্ট যে আমাকে 50টা ওয়েবসাইটের মধ্যে আমাকে মিনিমাম তুমি 10 থেকে 15টা র্যাঙ্কিং এনে দেখাও, আপনাকে 3 মাস টার্গেট দিল, তখন আপনি 3 মাস কি করবেন? ওই 50টা পেজকেই আপনি টার্গেট করবেন। টার্গেট করে তখন আপনার যত ধরনের মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং, ওইটা ওইটা তখন সার্ভিস রেট গুলো এই জন্য বেড়ে যায়। সোশ্যাল মিডিয়াতে আপনি প্রমোট করবেন, তারপরে ওই যে অফ পেজের জন্যই তো আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে, আপনি ব্যাকলিঙ্কিং করবেন। তখন দেখা যায় যে ওই 50টার মধ্যে 10-15টা আপনার র্যাঙ্কে চলে আসছে বা একটা কাছাকাছি পর্যায়ে চলে গেছে। তো এই যখন এরকম চ্যালেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট এখানে স্কোরটা ম্যাটার করে না, ওই কিওয়ার্ড দিয়ে আপনি কত নাম্বার পেজে আছেন এটা বিষয়। এবং দেখা গেল যে এটা আবার ইন্ডেক্স হলো কিনা, ইন্ডেক্স করার দায়িত্ব তখন আপনার থাকবে। তো দেখেন ঘুরে ফিরে কিন্তু সবগুলো বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কানেক্টেড একটার সাথে আরেকটা, তাই না? দেখা গেল যে আপনি জাস্ট পোস্টটা পাবলিশ করলেন বা আহ, আপনি পোস্টটা একটু আপডেট আনলেন, ফিচার ইমেজ অ্যাড করলেন বা আপনি এসইও করলেন, করার পর আবার এটা গুগলে আপনাকে আবার ইউআরএল ইন্সপেকশনে যে মনে আছে সার্চ কনজোলে যে দেখিয়েছিলাম ইউআরএল ইন্সপেকশন, ওখানে যেয়ে কিন্তু আবার সাবমিট করতে হবে এই সাইটটার জন্য, আবার এই পেজটার জন্য সে আবার ইন্ডেক্স করে গুগল, আবার যেন ইন্ডেক্স করে আবার কিন্তু গুগলে সাবমিট করতে হবে। তো তখন ওই আপনি তো বলবেন যে আমি তো তোমার এসইও করে দিয়েছে, কারণ ক্লায়েন্ট কি এটা জানে যে এসইও করার পরে যে আবার গুগলে সাবমিট করতে হয়? এটা তো আপনি জানেন। তো আপনি তখন আবার এটা সাবমিট করবেন, তখন এই যে এতগুলো কাজ করছেন আপনি, এটা এসইও করছেন, কিওয়ার্ড রিসার্চ করছেন, ইমেজ অ্যাড করছেন, অন পেজ করলেন, আবার প্রমোট করলেন অন সোশ্যাল মিডিয়াতে, তারপরে আপনি আবার গুগলে ইন্ডেক্স করলেন, তখন কি এক একটা পেজের জন্য কি আপনার চার্জ অনেক বেশি করতে পারবেন, $40, $50, $60, যে আমি একটা ব্লগ আমি তোমাকে র্যাঙ্ক নিয়ে দেব, আমাকে পার মান্থ এই একটা ব্লগের জন্য তুমি $50 করে দিবা, বা এরকম ভাবে তখন দেখা যায় যে প্রাইসিং গুলো বেড়ে যায় যখন আপনি অনেকগুলো সার্ভিস একসাথে প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আপু আরেকটা কোশ্চেন ছিল, এটাই লাস্ট এটা কোশ্চেন, হচ্ছে আর কোশ্চেন নেবো না কোনো, বলেন। ইন্ডেক্স করার বিষয়টা, এটা হচ্ছে আমরা এটা বুঝবো কিভাবে যেটা আদৌ এটা ইন্ডেক্স হয়েছে কিনা ওই যে ইউআরএল গুগল? ইউআরএল ইন্সপেকশনে যে যখন আপনি এই লিঙ্কটা দিবেন তখন তো ওখানে দেখায়, তখন তো ওখানে দেখাবে। ওয়েবসাইটের লিঙ্কটা ম্যাম, ম্যাপ তাই না? সাইট ম্যাপটা কি আমাদের ক্রিয়েট করে দিতে হবে নাকি এটা তো থাকবে না ওদের হ্যাঁ, মানে থাকলে থাকলে ক্লায়েন্টের? তো আপনাকে ক্রিয়েট করতে হবে না, জাস্ট খালি ইউআরএল ইন্সপেকশনে যে সাবমিট করবেন তাহলেই হবে। ও আচ্ছা। ঠিক আছে। ম্যাম, এটা কি মানে ব্লগের লিঙ্কটা না ওয়েবসাইটের লিঙ্কটা দিব? অবশ্যই ব্লগের লিংক, আপনি ব্লগ পেজটাকে আপডেট করছেন না, জি জি। এটা এই এই যখন আমি এই পেজটাকে আপডেট করলাম তখন এইটাকে আমার গুগলকে আবার বলতে হবে যে হ্যাঁ আমি এটা আপডেট এনেছি, তুমি এটাকে আবার ইন্ডেক্স করো। তো ওটার জন্য ইউআরএল ইন্সপেকশনে যে সাবমিট করবেন গুগল সার্চ কনসোলে, এবং এই যে আপু যে বললেন যে এটা সাবমিট মানে গুগলে লাইভ আছে কিনা এটা দেখার জন্য তো আপনি ওখানে থেকে দেখতে পারবেন, বাট আরেকটা মেথড তো বলার কথা আপনাদের, সাইট কোলন দিয়ে আপনার সাইটের ইউআরএলটা দিবেন। দেখেন এখানে কোনো রেজাল্টই পাচ্ছে না, বলতেছে সার্চ কনসোল দিয়ে দেখো এটা নট লাইভ অন গুগল, বাট আপনি ইশিকোন একটা পেজে যান, ইশিকোনের এই পেজটা গুগলে লাইভ কিনা সেটা আপনি চেক করেন। এটা দেখিয়েছিলেন মনে হয় ম্যাম, সাইট ক্লোন দিয়ে সম্ভবত। হুম, দেখানোর কথা, এগুলো তো আগে আসার কথা। দেখেন এই পেজটা লাইভ আছে গুগল, তাহলে এটা জি ম্যাম এটা ইন্ডেক্স, হ্যাঁ দেখিয়েছিলেন। আমার এই পেজটা ইন্ডেক্সড আছে, ইন্ডেক্স কিনা এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবং যদি জাস্ট ছোট স্মল অ্যামাউন্টেরও যদি কোনো চেঞ্জেস আনেন একটা পেজে তাহলেও কিন্তু আপনাকে ইন্ডেক্সিং রিকোয়েস্ট করতে হবে গুগলের কাছে। লাইক আমি এখানে একটা জাস্ট খালি একটা লাইন অ্যাড করে দিলাম, কিন্তু এটা কিন্তু গুগলের কাছে এটা এইটা সম্পর্কে তথ্য নাই, গুগল জানে না যে আপনি এখানে একটা লাইন আছে। সো এটা তাকে জানানোর জন্য এখানে আপনাকে ইন্ডেক্সিং রিকোয়েস্ট পাঠাতে হবে। ঠিক আছে, ওকে, তো আমার তো কিছু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার একটা কনফিউশন আছে যে এই যে আমরা মনে করেন যে কন্টেন্ট গুলো রাইটিং করলাম, তো হুম, এগুলাই যে ডিরেক্ট যে আমরা যে যেমন সার্চ করলে গুগলে আসে যে কন্টেন্ট গুলা, আমাদের রাইটিং কন্টেন্ট গুলা কি গুগলে ইন্ডেক্স করে করতে হবে? বুঝিনি আপু, আবার বলেন। আমরা যে কন্টেন্ট গুলো লিখবো যেমন এবং গুগলে যে হ্যাঁ আমাদের মনে কর, কম্পিটিটরদের কন্টেন্ট আছে। হ্যাঁ ওই রকম যেমন আমরা সার্চ করলে যেমন আসে যে অনেকগুলো কন্টেন্ট আসে, তো হুম, ওই রকম আমাদের গুলা কিভাবে আসবে, যে নাম সার্চ করলে আমাদের গুলাও গুগল আসবে, এটা কিভাবে যদি কি যদি যদি র্যাঙ্ক পায়,
যদি র্যাঙ্কিং আসে তখন ওই কিওয়ার্ড লিখে সার্চ করলেই তো আসবে এখানে আপনার যে ফোকাসিং কিওয়ার্ড যেটা দিয়েছেন হ্যাঁ, এখানে যেটা ফোকাসিং কিওয়ার্ড দিয়েছেন ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি আচ্ছা, বুঝতে পেরেছি। এভাবে আসবে আর সেম ভাবে আপনি আরেকটা যে বিষয় মেটা হচ্ছে টাইটেল যে দিয়েছেন হুম। আমরা তো এই যে পান্তিউনিতে ট্রাই করলাম, তো আমাদের যে ক্লায়েন্টের ওদেরও কি এরকম ওয়েবসাইট থাকবে নাকি ওদের নিজস্ব কোনো ওয়েবসাইট থেকে আমাদেরকে এসব করতে বলবে? অবশ্যই এরকমই একটা ড্যাশবোর্ড পাবেন সেম এরকম ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস নিয়ে যেসব ওয়েবসাইট আছে যেসব ক্লায়েন্টের সেম এরকম কোনো পার্থক্য নেই এরকম একটা ড্যাশবোর্ড পাবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করব সবাই তাহলে আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিস করবেন না আপনাদের কিন্তু আর হয়তোবা আর, আহ, বেশি টপিক নেই মেবি আর 4টা মডিউল বাকি আছে 4টা মডিউলে কিন্তু আর বেশি হয়তোবা 5 থেকে 6টা ক্লাস হতে পারে প্রবলেম সলভিং হবে 2টো সো খুবই অল্প সময় আমাদের বাকি আছে কোর্সে সো এই ক্লাসগুলোতে রেগুলার থাকবেন এবং আপনাদের কিন্তু আমি মোস্ট ডিমান্ডিং টপিক বলে দিয়েছি সোশ্যাল মিডিয়া নিলে 4টা প্ল্যাটফর্ম বলেছি আর এসইও নিয়ে করলে আপনার আরো আরো কি কি বিষয়গুলো নিয়ে কাজ করবেন এসইওর সাথে রিলেটেড সেটাও বলেছি এবং অফ পেজটা অবশ্যই প্র্যাকটিসিং এ রাখতে হবে যদি ক্লায়েন্ট আপনাকে টার্গেট দিয়ে দেয় তখন তো আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কিন্তু অফ পেজটা সম্পর্কে আপনার নলেজ রাখা লাগবে তাহলে এই বিষয়গুলো নিয়ে এখন প্রিভিয়াস বিষয়গুলো নিয়ে এখন প্র্যাকটিস করুন প্র্যাকটিস ছাড়া আর কিছু নেই এবং নোট ডাউন করেন যে প্রবলেমগুলো আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে সেগুলো প্রবলেম সলভিং ক্লাসে দেখাবেন ঠিক আছে নোট ডাউন করে রাখেন দেখে দেখুন যত প্রবলেম আছে কারণ লাইভে তো এইভাবে পাবেন না কোর্স শেষ হয়ে গেলে অন্য মেন্টরের হেল্প পাবেন অবশ্য আপনাদের তো ওই যে প্রবলেম সলভিং বা লাইভ সাপোর্ট ক্লাস হয় বাট এমন এমন বিষয়গুলো যেগুলো আসলে এই কোর্সের মধ্যেই থাকা উচিত বা দেখা দেওয়া সলিউশন দেওয়া উচিত ছিল সেগুলো তো লাইফ সাপোর্টে দেখানোটাও তো একটু কেমন আপনি আবার এমন একটা টপিক নিয়ে আক্স করলেন যেটা আসলে আপনার জানার মতন যেটা আপনি রিসার্চ করেছেন এটা নিয়ে আপনি আরেকটু জানতে চান সেটা আপনি ওখানে দেখাতে পারেন বাট ক্লাসের টপিক যেটা আপনি ক্লাসে সলিউশন করেননি সো লাইফ সাপোর্ট তো আমি পাবোই সেখানে 3টা 4টা 5টা ব্যাচের স্টুডেন্ট একসাথে থাকবে সেক্ষেত্রে এমন একটা সিলি কোশ্চেন বা একটা সিলি বিষয় আপনি জানতে চাইলেন সেটা দেখা যাবে সবাই বুঝবেই যে আপনি আসলে প্র্যাকটিসটা ঠিক মতন করেননি বা এই জিনিসটা আপনার ক্লাসেই দেখানো উচিত ছিল তখন দেখা যায় যে অনেকের বিরক্তির কারণও হয় বিষয়টা বাট এবং দেখা যায় যে নিজেও এক সময় এটা নিয়ে মনে হয় যে আসলে এটা আমি ক্লাসে দেখাতে পারতাম বা এটা আমি একটু রিসার্চ করলে জিনিসটা পেয়ে যেতাম তো এরকম যেন না হয় এই কারণে কিন্তু প্রবলেম সলভিং ক্লাসগুলো ট্রাই করেন যেন যত প্রবলেম আছে সবকিছু সলিউশন করিয়ে নিতে পারেন কোর্স চলাকালীন সময় ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।